দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান। সবার কাছে একটু জানতে চাই ঠিকঠাক সবকিছু দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ইজ ওকে অর নট। আমরা আজকে হচ্ছে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ ইংরেজি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ওয়েবসাইটেও ক্লাসটা চলছে, একই সাথে ফেসবুকেও ক্লাস শুরু হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এই অর্থে, সেটা হচ্ছে এটা হচ্ছে 25 ব্যাচের জন্য আমার জানা মতে সর্বশেষ পরীক্ষার একটা প্রস্তুতির ক্লাস, গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেটা হচ্ছে 25 ব্যাচ অ্যাডমিশন পরীক্ষার্থী হিসেবে সর্বশেষ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তো তোমরা যারা আছো সবাই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি, মেডিকেল প্রস্তুতি নিচ্ছ। তো এর আগে একটা সুযোগ তোমাদের নিজেকে প্রমাণ করার, এতদিন তোমরা কতটুকু নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো, এটার একটা ফিল্টার বলতে পারো তোমার কিন্তু এই গুচ্ছ ভর্তি পরীক্ষা। তুমি যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে, পরীক্ষাটা দিবে, তুমি যখন দেখবে যে না, তোমার অন্য আগের পরীক্ষাগুলোর চাইতে এটার প্রস্তুতি ভালো, বা তুমি ভালো করছো, তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করতেছো, তো সেক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রে তোমার এটা একটা ভালো দিক যে তুমি নিজেকে প্রস্তুত করতে পারছো। আচ্ছা, এটা আমরা ইংরেজি যেটা পড়বো, বেসিক্যালি ইংরেজি আমরা যা পড়ি, তুমি জিএসটির জন্য বলো, মেডিকেলের জন্য বলো, ঢাকা ইউনিভার্সিটির জন্য বলো, বা যে কোনো বিশ্ববিদ্যালয়, ইংরেজি তো সব সেমই। আজকে যে টপিকগুলো আলোচনা করবো এটা সেম, একদম সেম অ্যাজ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একই সিলেবাস। আমরা জাস্ট গত বছরের জিএসটি প্রশ্নগুলো কিভাবে হচ্ছে বা কি টাইপের প্রশ্ন আসছে এটার উপর আলোকে, এটার বেসিসে আমরা ক্লাসটা নিব আজকে। আমি বলবো যে এটাই মেডিকেলেরই টপিক গুলো, জাস্ট গত বছর জিএসটি ভর্তি পরীক্ষায় এসেছে। এই পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে গেলে তুমি দেখবা যে এটা কোনো না কোনো সময় বিসিএস এ, গত বছর বিসিএস এ আসার প্রশ্ন আবার সেটা গুচ্ছেও এসেছে। একই প্রশ্ন, এক সেম প্রশ্ন, যেটা বিসিএস এ এসেছে সেটাও গুচ্ছে এসেছে। তো এই ব্যাপারটাই বলবো আমি যে তুমি এই ক্লাসগুলো, ক্লাসের যে কন্টেন্ট গুলো আজকে পাবা সেটা তোমার মেডিকেলের জন্য প্রযোজ্য, যে কোনো ভর্তি পরীক্ষার বা যে কোনো পরীক্ষার ইংরেজির অংশের জন্য এটা গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা সরাসরি কোশ্চেন সলভ অংশে চলে যাচ্ছি। 2024-25 সেশনে যে প্রশ্নটা, কি কি টপিক থেকে প্রশ্ন এসেছে, কোন কোন প্রশ্ন আমরা আসতে দেখেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট আমরা টপিকগুলো এখানে লিখবো যে কি কি টপিক এখানে কভার হচ্ছে। ওকে, আমরা একটু জাস্ট আমরা টপিকগুলো এখানে হাইলাইট করার চেষ্টা করব, কি কি টপিক থেকে আমাদের প্রশ্ন আসছে। টপিকস গুলো আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করব। দেখো, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ভোকাবুলারি থেকে। ভোকাবুলারি মিন্স হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, মানেই তো ভোকাবুলারি মেমোরাইজিং আইটেম। তো তুমি দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় গত বছর একটা ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে, ওই আইডিয়াল বা এরকম কিছু একটা ছিল, আইডিয়াল বা অ্যাপ্রোপ্রিয়েট, এরকম একটা সিনোনিম থেকে প্রশ্ন ছিল। তো সেম অ্যাজ এখানে সিনোনিম থেকে আমরা প্রশ্ন আসতে দেখলাম, সিনোনিম থেকে প্রশ্নটা এসেছে। আমরা একটু খেয়াল করি
যে কি প্রশ্নটা এখানে আমাদের এসেছে। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসকর্ড। ডিসকর্ড একটা ফ্রেজ আছে, তুমি একটু খেয়াল করো যে একটা ফ্রেজ আছে যেটা হচ্ছে, যেটাকে আমি বলছি অ্যাপল অফ ডিসকর্ড। তোমরা কি কখনো শুনেছো কিনা অ্যাপল অফ ডিসকর্ড? আমাকে বলো যে অ্যাপল অফ ডিসকর্ড এই ফ্রেজটা তোমরা শুনেছো কিনা। অ্যাপল অফ ডিসকর্ড, তো এটার একটা সিনোনিমাস ফ্রেজ হচ্ছে বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশন, দুইটা সিনোনিমাস ফ্রেজ, একই অর্থ প্রকাশ করে। এই দুইটা অর্থ হচ্ছে বিবাদের বিষয় বা ঝগড়ার ব্যাপার স্যাপার, ঝগড়ার ব্যাপার স্যাপার। তো আমরা যখন কোনো কিছু নিয়ে ঝগড়া করি, যেমন ধরলাম যে এই কলমটা নিয়ে কারোর সাথে আমার বিরোধ আছে, তো এটা হচ্ছে আমার বোন অফ কন্টেনশন। এই যেটা হচ্ছে বোন, কন্টেনশন মানে হচ্ছে ঝামেলা, ঝগড়া বা বিবাদ। এটা হচ্ছে আমার অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাপল মিনস হচ্ছে কি, অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে কি যে অ্যাপল মানে হচ্ছে, বুঝতেছো যে বোন অফ কন্টেনশন অ্যাপল অফ ডিসকর্ড একই কথা। তাহলে ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়া বিবাদ। ডিসকর্ড মানে কি, ডিসকর্ড শব্দের অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদ, কোয়ার্ল, কোন একটা দ্বন্দ্ব বা কোন একটা ঝামেলা। তাহলে ডিসকর্ড মিন হচ্ছে কোন একটা ঝামেলা, কনফ্লিক্ট, কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব বা ঝামেলা। হোস্টিলিটি মানে হচ্ছে হোস্টাইল, হোস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। কারোর সাথে ঝামেলা বা দ্বন্দ্ব বোঝানোর ক্ষেত্রে আমরা হোস্টাইল শব্দটা ব্যবহার করি। আমরা বললাম যে তার সাথে আমার হোস্টাইল একটা রিলেশনশিপ, আমরা বলি কি তার সাথে আমার একটা ঝামেলাপূর্ণ রিলেশনশিপ, দেন আমরা এটা বলি কি কনফ্লিক্ট, হোস্টিলিটি। তারপর হচ্ছে ডিভিশন মানে হচ্ছে কোনো কিছু ভাগ হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া, বা কোনো কিছু হচ্ছে কি যে মানে জাস্ট হচ্ছে যে কোনো একটা ঝগড়া বিবাদ হলে কি বিভাজন হয়ে যায় না, সেটাই। আর এখানে এই হারমোনি মানে হচ্ছে ঐক্য বা সম্প্রীতি। হারমোনি মানে কি ঐক্য, বা তোমরা বলতে পারো সম্প্রীতি। সম্প্রীতি বানানটা কি সম্প্রীতি, আচ্ছা এটাই হবে মনে হয়, সম্প্রীতি, ঐক্য বা সম্প্রীতি। তাহলে এখানে অ্যান্টোনিম বলছে, বিপরীত শব্দ, তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হচ্ছে হারমোনি। দ্যাট মিনস আমরা ডিসকর্ড, কন্টেনশন, কোয়ার্ল, তারপর হচ্ছে কি কনফ্লিক্ট, হোস্টিলিটি, একই ধরনের শব্দ, একই অর্থ প্রকাশ করে। তাহলে এটার আনসার হচ্ছে কি হারমোনি, এটার আনসার হচ্ছে হারমোনি। ওকে, তারপর দেখো ওকে কি হয়ে গেল, আচ্ছা আমরা কিছু একটা লিখেছিলাম এখানে, আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা দেখেছি যে এখানে আনসার হচ্ছে হারমোনি। হারমোনি কেন আনসার হবে? হারমোনির ক্ষেত্রে আমরা কি দেখেছি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি আমরা বলছি এখানে? বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশন, TION। তারপর বলছি অ্যাপল অফ ডিসকর্ড, অ্যাপল অফ ডিসকর্ড, ডিসকর্ড বিবাদের বিষয় বা ঝগড়ার বিষয়। তাহলে আনসার হচ্ছে কি বোন অফ কন্টেনশন অর অ্যাপল অফ ডিসকর্ড, একই অর্থ। ওকে, তারপর আমরা দেখি, তারপরে নেক্সট আমরা চলে যাই। তারপর আমরা হচ্ছে নেক্সট চলে যাই, এখানে আমরা দেখলাম হারমোনি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ অথর্ড বাই। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ অথর্ড বাই। তার মানে ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, এই যে প্যাসেজটা তোমরা এটা কোথায় পেয়েছো? তোমাদের টেক্সট বইয়ের, টেক্সট বইয়ের আমাদের একটা, টেক্সট বইয়ের আমাদের একটা প্যাসেজ ছিল হচ্ছে ড্রিম। একটা প্যাসেজ ছিল হচ্ছে কি, টেক্সট বইয়ের আমাদের একটা প্যাসেজ ছিল হচ্ছে ড্রিম। ওই টেক্সট বইয়ের ওই ড্রিম প্যাসেজটা থেকে মূলত এটা এসেছে, ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। টেক্সট বইয়ের ড্রিম কবিতা ছিল, ওই যে হোল্ড ফাস্ট ইউর ড্রিমস, ড্রিমস কবিতা ছিল। তারপর হচ্ছে কি একটা বিশেষ একটা প্রবন্ধ ছিল যেখান থেকে আমাদের প্রশ্ন আসতো। তো এটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড একজন মনোবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ছিল। ওই সিগমুন্ড ফ্রয়েডের লেখা বই ছিল কি দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। ইন্টারপ্রিটেশন অর্থ কি বলতো? ইন্টারপ্রিটেশন শব্দের অর্থটা মনে আছে আমাদের? আমরা পড়েছিলাম যে ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। ইন্টারপ্রিটেশন অর্থ কি? ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা, এটাকে আমরা বলতে পারি এক্সপ্লেনেশন, 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 এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা, এটা হচ্ছে এই অর্থ হচ্ছে ইন্টারপ্রিটেশন। তাহলে আমরা দেখলাম এটা সিগমুন্ড ফ্রয়েডের লেখা একটা বই। এই যে প্রশ্নটার কথা আমি শুরুতে বলছিলাম, এই প্রশ্নটা বিসিএস এ আসা একটা প্রশ্ন। বিসিএস 48 বিসিএস, 48 বিসিএস, 48 বিসিএস এই প্রশ্নটা হুবহু আসছে গত বছর।
দ্যাট মিন্স এই প্রশ্নটা তোমার আগে জিএসটি তে আসে, তারপরে বিসিএস এ আসে। তো এটা স্পেলিং এর প্রশ্ন। কনসাইনসাস, কনসাইনসাস, কনসাইনসাস মানে হচ্ছে বিবেকবান, মানে যার বিবেক আছে। তার মানে আমরা ওই যে বলি না যে কনসাইন্স, কনসাইন্স মানে কি বিবেক। এই শব্দটা মূলত আসছে কনসাইন্স থেকে, CONSCIENC। কনসাইন্স মানে হচ্ছে বিবেক। কনসাইন্স অর্থ কি? কনসাইন্স আমরা বলি না যে তার বিবেক নাই, তার বিবেক নাই, তাহলে কনসাইন্স হচ্ছে অর্থ হচ্ছে বিবেক, বিবেক। তো এই কনসাইন্স শব্দটা থেকে আমার অ্যাডজেক্টিভ ফর্ম যেটা হচ্ছে কনসাইনসাস। কনসাইনসাস মানে হচ্ছে বিবেকবান। তাহলে কনসাইনসাস কোন পার্টস অফ স্পিচ? আমাকে বলো তো, কনসাইনসাস কোন পার্টস অফ স্পিচ? কনসাইনসাস কোন পার্টস অফ স্পিচ? কনসাইন্স আর কনসাইনসাস, তাহলে বানানটা হবে CON, তারপর হচ্ছে সায়েন্স বিজ্ঞান, আগে কন, আগে হচ্ছে কন, তারপর হচ্ছে সায়েন্স SCIENCE, তারপর হচ্ছে TIOUS, কন সায়েন্স, তারপর হচ্ছে শাস, কনসাইন শাস। এটার অর্থ হচ্ছে বিবেকবান, বিবেকবান। আর কনসাইনসাস, কনসাইন্স অর্থ হচ্ছে বিবেক। কনসাইন্স হচ্ছে নাউন। কনসাইন্স কোন পার্টস অফ স্পিচ? কনসাইন্স হচ্ছে নাউন, আর কনসাইনসাস হ্যাঁ গুড, অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড, ইউসুফ বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড। তাহলে আমরা দেখলাম কনসাইন্স অর্থ হচ্ছে বিবেক, এটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনসাইনসাস হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কনসাইনসাসলি, বিবেকবান বা বিবেকের সাথে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সেটা কি? অ্যাডভার্ব, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কনসাইনসাস, ওই যে আমাদের 2 নাম্বার হচ্ছে আনসার। আচ্ছা, এখানে কনসাইন্সটা খেয়াল করো। কনসাইন্সের ক্ষেত্রে আমাদের এইটা জিনিসটা মনে রাখতে হবে যে কনসাইন TIOS, সাইন মানে ওই যে বিজ্ঞানের সাইন যেটা, তারপরে শ্বাস, এটা হচ্ছে আনসার। তাহলে আনসার হচ্ছে কোনটা? 2 নাম্বার। তারপরে দেখো, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান হি ফেইলড টু মেক আ প্রফিট। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কি? একটা মাত্র ক্লজ বিশিষ্ট যে সেন্টেন্স, সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স পড়েছি, দো অলদো, দো দো অলদো, দো অলদো যুক্ত যে বাক্যগুলা, এটা থাকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর বাট যুক্ত যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর এটার পরিবর্তে আমরা সিম্পলে ব্যবহার করি হচ্ছে ইনস্পাইট অফ, ডেসপাইট। না, অনেকেই ক্লাস করছে, না না আজকা কি আমি, না অনেকেই ক্লাস করছে, ফাহমিদা নিশাত আছে, তারপর হচ্ছে ফাহাদ আছে, ইউসুফ, অনেকেই ক্লাস করতেছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, অনেকেই ক্লাস করছে। ওকে, তারপরে দেখো, আচ্ছা আমরা একটু খেয়াল করি যে ইউটিউবে যারা ক্লাস করছে ওদের খবরটা একটু আমি নিয়ে নিই, জাস্ট এ মিনিট। ওকে, হ্যাঁ, আচ্ছা অনেকে ইউটিউবেও ক্লাস করছে, আমি জাস্ট একটু খেয়াল করলাম। তাহলে দেখো, দোলদো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দোলদো কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। তারপরে বাট হচ্ছে আমার কি? কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে আমরা ব্যবহার করি হচ্ছে ডেসপাইট অর হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ এবং ডেসপাইটের পরে ভার্বের সাথে আইএনজি বসে। ইনস্পাইট অফ এবং ডেসপাইটের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে কি? ডেসপাইট বিং অ্যান ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান, অথবা কি ইনস্পাইট অফ বিং, ইনস্পাইট অফ এখানে হবে বিং, ইনস্পাইট অফ বিং, অথবা হবে ডেসপাইট বিং। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে একটু আমরা জাস্ট একটু কমিউনিকেট করব, তোমরা একটু আনসার করার চেষ্টা করো, তাহলে আমি সবার কাছ থেকে আমি আনসারটা নিতে পারবো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আনসার দিও, কমেন্টে একটু জানায়ও। ওকে, তাহলে আনসার হচ্ছে ডেসপাইট বিং, ডেসপাইট বিং। তারপরে তাহলে এটা বোঝার চেষ্টা করো, আমরা কিন্তু দেখো আমরা যে কাজটা করতেছি, আমরা আনসারটা বের করতেছি ডেসপাইট বিং অথবা ইনস্পাইট অফ বিং, এটা হচ্ছে আনসার।
দেন আমরা যেটা করতেছি যে এটার পরিবর্তে আমরা কি অলদো হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান হি ফেইল টু মেক আ প্রফিট, অথবা দো হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান, এটা হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড হবে কি হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান বাট হি ফেইলড টু মেক আ প্রফিট, বাট হি ফেইলড টু মেক আ প্রফিট। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এক। তাহলে আমরা ট্রান্সফরমেশনটাও দেখে ফেললাম কোনটা কিভাবে ট্রান্সফার করব। তারপরে দেখো ওয়েট আনটিল আই কেম, খুবই ইম্পর্টেন্ট। কোন টপিকের প্রশ্ন? ফ্রেজ এন্ড ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ এর প্রশ্ন। তো আমরা ফ্রেজ এন্ড ক্লজ পড়তে যাই, দেখি কি তিন প্রকারের ফ্রেজ আছে, তিন ধরনের ক্লজ আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আবার তিনটা প্রকার আমরা দেখি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। স্বাভাবিকভাবে যেটা তোমার নাউন সেটা হচ্ছে নাউন ক্লজ। যেটা তোমার নাউন, যে আমরা ক্লজ যখন পড়বো, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর একটা কি কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ গুলো আবার আমরা তিন রকম পাই। সাবঅর্ডিনেট ক্লজ আমার হচ্ছে কি, একটা হয় নাউন ক্লজ, একটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হয় কি, আচ্ছা আমরা এখানে দাগ দিয়ে ফেলছি ভুলে, একটা হবে হচ্ছে আমার, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো স্বাভাবিকভাবে যেটা আমার নাম বোঝাবে সেটা হচ্ছে নাউন ক্লজ, যেটা দোষগুণ অবস্থা বা নাউনের অবস্থা বর্ণনা করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যেটা হচ্ছে আমার ভার্বের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আমার কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা মনে রাখবো অ্যাডভার্ব সবসময় চারটা জিনিসের উত্তর দেয়, হোয়েন, হোয়াই, হোয়ার, তারপর হচ্ছে হাউ। এই চারটা জিনিসের উত্তর দিবে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা দেখি ওয়েট, এখানে অপেক্ষা করো, এটা একটা ক্লজ, ইউ ওয়েট। আমরা এই যে আমি বলতেছি গো, এটা একটা বাক্য, আমি বলতেছি ডু, মানে এটা একটা বাক্য, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ গো ইউ ডু, ঠিক এখানে ইউ ওয়েট, তুমি এখানে অপেক্ষা করো। এখন কতক্ষণ, হাউ লং, আমি কতক্ষণ অপেক্ষা করব, মানে হাউ মাচ টাইম, বা এখানে অ্যাডভার্ব মানে হোয়েন অথবা হাউ, কতক্ষণ আমি অপেক্ষা করব। আমি উত্তর দিচ্ছি হচ্ছে কি আনটিল আই কাম, যতক্ষণ পর্যন্ত না আমি এখানে আসি। তাহলে হাউ অর হোয়েন, এই যে দুইটা প্রশ্নের উত্তর যে ক্লজটা দিবে সেটা হচ্ছে আমার কি অ্যাডভার্বিয়াল ক্লজ, সবসময় মনে রাখবো। আর সবসময় মনে রাখবা যে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের ইফ আনলেস যুক্ত ক্লজ সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ, চোখ বন্ধ করে মনে রাখবা যে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ আনলেস যুক্ত যে ক্লজটা আছে, টিল আনটিল যুক্ত যে ক্লজটা আছে, সেই সব ক্লজগুলা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। এক কথাই শেষ। কি কি আমরা মনে রাখবো? যে আমরা মনে রাখবো যে আমি জাস্ট হচ্ছে যেহেতু আনসারটা আমরা পেয়ে গেছি আনটিল আই কেম, এটা কি হবে অ্যান অ্যাডভার্ব ক্লজ। আমরা এইখানে আমি ডিটেইল বলে দেই কেন এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আমরা জাস্ট এখানে একটু খেয়াল করি। মনে রাখবা কন্ডিশনাল সেন্টেন্সে, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সে ইফ অর আনলেস যুক্ত যে ক্লজটাই থাকবে সেটা আমার কি শর্ত সাপেক্ষ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তারপর হচ্ছে আমি যদি দেখি টিল আনটিল, টিল আনটিল, টিল আনটিল হচ্ছে আমার কি ওই একই অ্যাডভার্বিয়াল ক্লজ, টিল আনটিল অ্যাডভার্বিয়াল ক্লজ, ইফ আনলেস অ্যাডভার্বিয়াল ক্লজ, যেখানেই পাবা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, এটা টিল আনটিল, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অর্থাৎ সময় দিয়ে প্রশ্ন। ক্লাস কি আটকাইতেছে? নো, ক্লাস ঠিকভাবে চলছে, কোনো অসুবিধা নেই। টিল আনটিল ইফ আনলেস, ভেরি গুড। আচ্ছা এটা কেমনে বুঝলাম যে এটা সিম্পল একটা প্রশ্ন এখানে এসেছে? কেমনে বুঝলাম এটা সিম্পল? কেমনে বুঝলাম? তাহলে বুঝা ফেলো কেমনে বুঝলাম। এই যে আমি বলেই দিছি কেমনে বুঝবা, যে কি দো অলদো থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ যদিও সে ধনী সে কিপটা, কথার কথা। ফর এক্সাম্পল বললা, যদিও সে গরিব সে সৎ, তাহলে যদিও, তথাপি, দো, অলদো যেটাই থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স। এন্ড অর বাট এটা হচ্ছে কি কম্পাউন্ড, আর হচ্ছে ইনস্পাইট অফ আর ডেসপাইট থাকলে সেটা সিম্পল। এটা আমার মুখস্থ মনে রাখতে হবে। আর কিভাবে বুঝবা? সহজ কথা আমি বলি, আমি বললাম ডেসপাইট বিং অ্যান ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান হি ফেইলড টু মেক আ প্রফিট। এই বাক্যের মধ্যে আমাকে বলো ফাইনাইট ভার্ব কয়টা আছে? তুমি যদি গুনতে যাও তুমি ফাইনাইট ভার্ব পাবা একটা। তাহলে এখানে বিং যেটা ডেসপাইট বিং, এই বিংটা কিন্তু আমার ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে পার্টিসিপল, বি এর সাথে আইএনজি যুক্ত হয়েছে পার্টিসিপল, এটা ফাইনাইট ভার্ব না। এখানে একমাত্র ফাইনাইট ভার্ব হচ্ছে ফেইলড।
তারপরে তুমি আরেকটা জিনিস এখানে দেখতেছো টু মেক, এটাও নন ফাইনাইট। কেন? এটার পরিচয় হচ্ছে কি ইনফিনিটিভ, এটার পরিচয় কি ইনফিনিটিভ। তার মানে সহজ কথা মনে রাখবা, জিরান্ড, তারপর হচ্ছে কি পার্টিসিপল, তারপর হচ্ছে ইনফিনিটিভ, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে সেটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, তখন আমি চিনবো কি দো অলদো দেখবো, বাট দেখবো, অর্থাৎ যেটা সেটা যদি সাবঅর্ডিনেট হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি কোঅর্ডিনেট একটা আরেকটার পরিপূরক হয় তাহলে সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, আজকে জিএসটি প্রিপারেশনের প্রশ্ন সলভ ক্লাস হচ্ছে, আর আমরা এই প্রশ্ন ধরে ধরে সবগুলা টপিক বিস্তারিত আলোচনা করতেছি, সেখান থেকে তুমি ভালো আইডিয়া পাবা। বুঝতে পারছো? ওকে, বোঝা যাচ্ছে সবকিছু মানে ক্লিয়ার কিনা আমাকে একটু বইলো, কারণ আমি এই দেখো একটা প্রশ্ন শেষ করে গিয়েছি, আবার সেখানে ফিরে এসেছি, কারণ এটাতে একটু হলেও কনফিউশন আছে। আমি চাই না কোনো কনফিউশন নিয়ে তোমরা থাকো। ওকে, মানে এই টপিকগুলা এখন আমি বলতেছি কি, এই প্রশ্ন তো তোমার আগামী বছর আসতেছে না, হুবহু এই প্রশ্ন আসবে না, বাট তুমি যে জিনিসটা জানতেছো এটার আলোকে তুমি প্রশ্ন আনসার করতে পারবা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রশ্ন আসবে, ফ্রেজেন্ট ক্লজ থেকে প্রশ্ন আসবে, সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে আমাদের কি গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, এগুলা থেকে প্রশ্ন আসবে। একটা জিনিস থেকে আমরা অনেক কিছু আমরা দেখবো, সেগুলা তোমার অন্য কোনো না কোনো পরীক্ষা অবশ্যই কাজে লাগবে। এই যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এগুলো বারবার আমরা পড়তেছি, এগুলো আসতেছে। তাহলে আনটিল আই কেম, টিল, আনটিল, ইফ, আনলেস যুক্ত যা ক্লজ আছে সব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, সব সময় মনে রাখবা। তারপর দেখো, she has inflicted so much suffering, খুবই ইম্পর্টেন্ট, she has inflicted so much suffering। আচ্ছা, আজকে খুব মানে হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস হবে, ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আমরা শেষ করব, অসুবিধা নেই। আচ্ছা দেখো, তাহলে she has inflicted so much suffering dash the innocent people of the country, she has inflicted, এই যে কার কথা বলছে, কোন একজন ডিক্টেটর বা অটোক্রেটের কথা বলছে, ডিক্টেটর বা তুমি বলতে পারো অটোক্রেট, অটোক্রেট। আরেকটা জিনিস এখানে তুমি বলতে পারো যে আমাদের দেশের যে স্বৈরাচার, যারা মানে যে সময়ে যে শাসকেরা যে ভূমিকায় আসক না কেন, মানুষের উপর একটা অত্যাচার, জুলুম, একটা টর্চার বলো, একটা সাপ্রেশন, অপারেশন তারা করে থাকে। তো এটার কথা বলছে she has inflicted, inflicted মানে হচ্ছে প্রদান করা, ইনফ্লিক্ট মানে কি টু গিভ অর প্রদান করা, টু আমরা বলতে পারি টু গিভ, টু সাপ্রেস অর টু অপ্রেস দমন করে রাখা বা মানে প্রদান করা, ইনফ্লিক্ট মানে হচ্ছে টু গিভ, টু প্রোভাইড। তো বলছে তিনি প্রদান করেছে বা দিছে সো মাচ সাফারিং, সো মাচ সাফারিং, সো মাচ সাফারিং, অনেক কষ্ট যন্ত্রণা দিছে, অনেক কষ্ট যন্ত্রণা দিছে, কি বলছে অনেক কষ্ট যন্ত্রণা দিছে। ওকে, তাহলে আমরা বলতে পারি সাফারিং দ্য ইনোসেন্ট পিপল অফ দ্য কান্ট্রি, এই দেশের নিষ্পাপ বা নিরীহ মানুষজনের উপর। তাহলে সাফারিং আপন, সাফারিং কি হবে, সাফারিং আপন, সাফারিং আপন হচ্ছে কারো উপর চাপিয়ে দেওয়া, সাফারিং আপন দ্য ইনোসেন্ট, তাহলে ইনফ্লিক্টেড সো মাচ সাফারিং, ইনফ্লিক্টেড সো মাচ সাফারিং আপন দ্য ইনোসেন্ট পিপল, তাহলে ইনফ্লিক্টেড আপন মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, ইনফ্লিক্টেড আপন সো মাচ সাফারিং আপন দা ইনোসেন্ট পিপল, তাহলে ইনফ্লিক্টেড এর সাথে আমরা কি প্রিপারেশন দিচ্ছি, ইনফ্লিক্টেড আপন মানে হচ্ছে চাপিয়ে দেওয়া বা প্রদান করা, চাপিয়ে দেওয়া বা প্রদান করা, প্রোভাইড, চাপিয়ে দেওয়া। তাহলে আমরা এখানে ইনফ্লিক্টেড আপন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কারো উপর চাপিয়ে দেওয়া বা প্রদান করা। তাহলে আনসার হচ্ছে কি 3 নাম্বার, ইনফ্লিক্টেড আপন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। এখান থেকেও আমরা প্রশ্ন আসতে দেখলাম, তাহলে আনসার হচ্ছে ইনফ্লিক্টেড আপন। তারপরে চলে যাও ব্রেক আ লেগ, খুবই দারুণ একটা প্রশ্ন, আমার খুবই পছন্দের একটা ফ্রেজ হচ্ছে ব্রেক আ লেগ। এটা অর্থ কি বলো, খুবই ইন্টারেস্টিং। আমি হয়তো ক্লাসে কোনো না কোনো সময় এটা বলার কথা তোমাদেরকে, হয়তো কোনো না কোনো ক্লাসে বা কোনো না কোনো ভাবে হয়তো এটা বলছি। তো দেখো, এটা ব্রেক আ লেগ খুবই ইন্টারেস্টিং একটাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একই সাথে জেনে ফেলি, তোমাদের ভালো লাগবে জানলে। তো আমরা ব্রেক দ্য আইস, আমরা এরকম বলি ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস, এটার এই ফ্রেজটার অর্থ কি বলতো, ব্রেক দ্য আইস। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মুখস্থ করে মনে রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মেমোরাইজ রাখার একটা মাত্র হয়েছে বেশি বেশি প্র্যাকটিস করা, প্রশ্ন সলভ করা এবং মুখস্থ করা। তুমি বলতেছো ইনসিস্ট অন, তারপর হচ্ছে কি অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, রিফ্রেইন ফ্রম বিরত থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা, অ্যাক্ট আপন কোনো কিছু মানে
উপর মানে একটাপন কোনো কিছুর উপর প্রতিক্রিয়া দেখানো। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো তো মুখস্থ করতে হবে, এগুলো তো এমনিতে প্র্যাকটিস করে বলতে কি, যেটা হচ্ছে তুমি বুঝে এটা পড়ার বা পারার কোনো সুযোগ নাই, এটা মেমোরাইজ রাখতে হবে। আচ্ছা, ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ আমরা দেখুন ব্রেক দ্য আইস অর্থ কি বলো? ভেরি গুড আলিশা, ভেরি গুড। ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন, টু স্টার্ট আ কনভারসেশন। এই ব্রেক দিয়ে আসে টু স্টার্ট আ কনভারসেশন, কনভারসেশন। তাহলে কোন একটা কথোপকথন শুরু করা। ধরো কোন একটা নতুন পরিবেশে গেছো, অনেক নতুন মানুষজনের সাথে দেখা হচ্ছে, এরকম হয় আত্মীয়ের বাড়ি গেলে নতুন নতুন মানুষজনের সাথে দেখা হয়, অনেককে আমরা চিনি না, এরকম থাকে। নতুন কোনো পরিবেশে গেলাম বা কোনো একটা ধরো ফর এক্সাম্পল তোমরা সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সবার প্রস্তুতি ভালো, সবার একটা মেডিকেলে চান্স হয়ে গেল। তো চান্স হয়ে যাওয়ার পরে তুমি একটা ক্লাসে গেলা, ক্লাসে কাউকেই চিনতেছ না। এখন অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগ, ক্লাসে যাওয়ার আগেই সবার সাথে একটা ইন্টারাকশন, কমিউনিকেশন, একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যায়, সবার সাথে একটা যোগাযোগ হয়ে যায়। বাট ফর এক্সাম্পল তুমি ধরো কাউকে চিনতেছো না, একটা নতুন জায়গায় গেছো, সবাই চুপচাপ মুখ ভার করে বসে আছে, যে কি বলবে, মানে খুবই হেজিটেট ফিল হচ্ছে, খুবই মানে মানে সাফোকেটিং একটা এনভায়রনমেন্ট। তখন কেউ একজন টিচার একজন বসলো, বললো যে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মিনস হচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন, কোন একটা কথোপকথন শুরু করা বা কারোর সাথে কোন একটা কথা শুরু করা, কোন একটা এনভায়রনমেন্টে যেখানে আমরা চুপচাপ থাকি। স্টার্ট আ কনভারসেশন, ভেরি গুড মুহিত। তো এই ব্রেক থেকে আবার আসছে কি ব্রেক আ লেগ, খুবই ইন্টারেস্টিং। ব্রেক আ লেগ মানে হচ্ছে কি কারোর প্রতি শুভকামনা জানানো, উইশ সামওয়ান গুড লাক, কাউকে শুভকামনা জানানো, উইশ বেস্ট অফ লাক। তাহলে আমার আনসার কি হবে? আনসার হচ্ছে উইশিং গুড লাক। খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, খুবই মজা। বাট ব্যাপার হলো, এখন ধরো যে এই ফ্রেজটা অর্থ জানে না, ধরো কেউ একজন মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছে বা কোনো একটা ভর্তি হয়ে জিএসটি পরীক্ষা দিতে যাচ্ছে, ধরো তুমি যাচ্ছ, তোমার এক বান্ধবী সেও যাচ্ছে, রাস্তায় দেখা হচ্ছে, তুমি তাকে বলা হয় ব্রেক আ লেগ। এখন ঘটনা হলো, সে যদি না জানে ব্রেক আ লেগ অর্থ কি, সে ভাববে কি ব্যাপার, বান্ধবী সে আমার ভালো চায় না, বা বন্ধু সে তো আমার ভালো চায় না, সে আমার পা ভাঙে যাক, এরকম কিছু একটা বললো, তো আমি তো মানে এটা তো মন খারাপ হয়ে যাবে বিষয়টা। তো না জানলে এরকম হবে আর কি, জাস্ট মজার জন্য বলা। বাট ইন্টারেস্টিং হচ্ছে, এটা একটা দারুণ ফ্রেজ। ব্রেক আ লেগ মিন্স হচ্ছে উইশ সামওয়ান গুড লাক, কারোর জন্য দোয়া করা। আমি বললাম যে ফি আমানিল্লাহ, তোমার আল্লাহ ভালো করুক, বা তোমার পরীক্ষা ভালো হোক, তোমার স্বপ্ন পূরণ হোক, এইটার ক্ষেত্রে আমি একটা ফ্রেজ ব্যবহার করতেছি, সেটা হচ্ছে ব্রেক আ লেগ। দারুণ না ব্যাপারটা? ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা দেখি উইশ গুড লাক। তারপর দেখো দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। এই যে এটা একটা গ্রুপ ভার্ব, কল অফ। কল অফ, গ্রুপ অফ লিখতেছি কেন? কল গ্রুপ ভার্ব, এটা হচ্ছে একটা কি গ্রুপ ভার্ব, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। কল অফ মানে হচ্ছে পরিত্যক্ত হওয়া বা বাতিল হওয়া। কল অফ মানে কি পরিত্যক্ত হওয়া বা বাতিল হওয়া, বাতিল হওয়া, পরিত্যক্ত হওয়া, বাতিল হওয়া, বাতিল বা পরিত্যক্ত, পরিত্যক্ত। তাহলে কল অফ মানে হচ্ছে বাতিল হওয়া। দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু হেভি রেইনফল, মানে ভারী বর্ষণের কারণে ম্যাচটি বাতিল হয়েছে। তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে কি বাতিল হওয়া বা পরিত্যক্ত হওয়া। ডিফিটেড মানে হচ্ছে পরাজিত হওয়া। মিসড মানে হচ্ছে কোনো কিছু মিস করা। রিশিডিউল মানে হচ্ছে সেটা পুনরায় নতুন করে সূচি প্রদান করা। তো এটা হচ্ছে পোস্টপোন, স্থগিত হওয়া বা পরবর্তীতে আবার হবে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি পোস্টপোন। বাট অ্যাবান্ডন মানে হচ্ছে বাতিল হওয়া বা পরিত্যক্ত হওয়া। দ্যাট মিনস কল অফ মানে কি বাতিল হওয়া বা পরিত্যক্ত হওয়া। কল অফ মিন হচ্ছে বাতিল হওয়া বা পরিত্যক্ত হওয়া। অভিশাপ দিচ্ছে, কে বলে অভিশাপ দিচ্ছে? আচ্ছা যাই হোক, ওই এটার কথা বলছো। ওকে, ভেরি গুড। আচ্ছা, একটু আনসার, তোমরা একটু পার্টিসিপেট করার চেষ্টা করো, আমরা খুব দারুণ ভাবে পড়তে থাকবো। তারপরে দেখো এখানে বলতে আই এনজয় সুইমিং ইন দ্য রিভার। আই এনজয় সুইমিং ইন দ্য রিভার, খুবই ইন্টারেস্টিং। আমরা বারবার বলি যে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আমরা দেখলাম না, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব গুলোর মধ্যে কি আছে? নন ফাইনাইট ভার্ব গুলোর মধ্যে আছে জিরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল, আর হচ্ছে আমার কি ইনফিনিটিভ, 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 জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। তো এই যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, এগুলো হচ্ছে কোনোটাই ভার্বের কাজ করে না, এটা হচ্ছে
আমার ভার্ব ছাড়া অন্য কিছুর কাজ করে। তো জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে নাউন, যেটা নাউন সেটাই হচ্ছে আমার জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। আর ইনফিনিটিভ নাউন হইতে পারে, নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। অ্যাডভার্বও কখনো কখনো আমাদের ইনফিনিটিভ ফ্রেজ হইতে পারে। বাট জিরান্ড হচ্ছে নাউন। নাউন কোথায় কোথায় বসে? বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। সাবজেক্ট, তারপর হচ্ছে কি অবজেক্ট, তারপর হচ্ছে কি আমার কমপ্লিমেন্ট, 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 এই তিনটা হিসেবে আমাদের কি নাউন বসে। তারপর হচ্ছে কি প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। তারপর কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি নাউন বসে, ট্রানজিটিভ ভার্ব। এখন এখানে এনজয়, এনজয় কি ভার্ব বলো তো? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? আমাকে বলো এনজয় ভার্বটা ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ? আমরা মনে রাখবো যে ভার্বের পরে, যে ভার্বের পরে আমরা ইট বসাইতে পারি, যে ভার্বের পরে আমরা ইট বসাইতে পারি সেটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ। আর যেটার ক্ষেত্রে আমরা ইট বসাইতে পারি না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে এনজয় এর পরে আমরা কি ইট বলতে পারি না? এনজয় ইট, এনজয় ইট, ইট বলা যায়। তাহলে যে ভার্বের পরে ইট বসানো যায় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি যখন বসবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যখন ভার্ব প্লাস আইএনজি বসবে তখন সেটা কি হবে? জিরান্ড হবে, অর্থাৎ সেটা হবে আমার নাউন। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যখন আমার ভার্ব প্লাস আইএনজি বসবে তখন সেটা হবে জিরান্ড, অর্থাৎ সেটা হবে নাউন, সেটা নাউনের কাজ করবে। বোঝা গেছে? ওকে ওকে, ট্রানজিটিভ ভার্ব, ভেরি গুড। আচ্ছা, বেশি বেশি কোশ্চেন সলভ করা কোন বই থেকে? তোমার কাছে যদি আরটিডিএস এর বই থেকে, এখানেও টপিক ওয়াইজ পর্যাপ্ত প্রশ্ন দেয়া আছে, তুমি এটা শেষ করে ফেলছো, আরো অনেক বেশি প্রশ্ন সলভ করতে হবে, তোমার একটা ভালো একটা অপশন হতে পারে মাস্টার বই। মাস্টার বইটা থেকে তোমরা প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, সেখানে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন দেয়া আছে, সেখান থেকে তোমরা প্রশ্ন সলভ করে মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এটা দেখলাম জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। এখান থেকে আমাদের প্রশ্ন আসে, তোমরা মনে রাখবা যে যেটা আমার নাউনের কাজ করতেছে, কোনো নাম বোঝাচ্ছে যখন সেটা নাউন, যখন সেটা কোনো একটা গুণ, দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল। আর যখন সেটা আমার ইনফিনিটিভ 2 + V1, সেটা আমার নাউনও হইতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হইতে পারে, কখনো অ্যাডভার্বও হইতে পারে। ক্লিয়ার অর নট? তাহলে আমার এটা হচ্ছে জিরান। তারপর আমরা দেখি ইফ দে। ইফ দে কোন জায়গা থেকে প্রশ্ন আসে? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আমরা খুবই ইম্পর্টেন্টলি জানি। কন্ডিশনাল সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল সেন্টেন্সটা সাধারণত 4 প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো জিরো কন্ডিশন আমরা জানি দুই পাশে একই টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট কন্ডিশন কি? একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ আমি বলি ইফ ইউ কল মি আই উইল রেসপন্স, ইফ ইউ গো দেয়ার আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি। তার মানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। তার মানে আমি ফার্স্ট কন্ডিশন, আমি স্ট্রাকচারটা দেখি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে এখানেও কি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশন কি? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ V2। তারপর অপর পাশে কি হবে? would, could, might plus V1, would, could, might plus V1, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তারপর হচ্ছে আমরা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্ট। থার্ড কন্ডিশন কি? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর এখানে কি হবে? would, could, might প্লাস হ্যাভ প্লাস V3। সহজ কথা, কোনো কনফিউশন নাই। প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশন, পাস্ট ইনডিফিনিট would, could, might plus V1 সেকেন্ড কন্ডিশন, আর পাস্ট পারফেক্ট would, could, might plus have plus V3 থার্ড কন্ডিশন। তাহলে কি হবে? they could have got। তাহলে could have got, এই যে could have got কোন কন্ডিশনের সাথে মিলে গেল? চোখ বন্ধ করে, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। তাহলে would, could have got যদি থাকে থার্ড কন্ডিশন, তাহলে আরেকটা কি দিবা দেখো তো, স্ট্রাকচার কি বলে? একটা যদি would, could, might plus have plus V3 হয়, would, could, might plus have plus V3 হলে আরেকটা কি হবে? চোখ বন্ধ করে বলে ফেলো। তাহলে কি হবে? আনসার পাস্ট পারফেক্ট। এখানে আমরা কি দেখলি? পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3। তোমার এখানে দরকার হচ্ছে হ্যাড প্লাস V3। বুক আছে, দরকার নাই, বুকড আছে পাস্ট ইনডিফিনিট সেকেন্ড কন্ডিশন, হ্যাভ বুকড প্রেজেন্ট পারফেক্ট। আমার লাগবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে কি আছে? হ্যাড বুকড। বোঝা গেছে? সহজ, একদম ইজি, পানির মতো ইজি। এখন তুমি কথা হচ্ছে কেমিস্ট্রি একটা প্রশ্ন, ম্যাথের একটা প্রশ্ন, তোমার এগুলা কিন্তু আনসার করতে গেলে অনেক হ্যাসেল, বাট এগুলো হচ্ছে 30 সেকেন্ডে তুমি
মানে দেখলা আর আনসার করলা, দেখলা আর আনসার করার কোনো কনফিউশন নাই। কন্ডিশনের স্ট্রাকচার 3টা মনে রাখবা, এর বাইরে তোমার কোনো মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ভেরি গুড। পারপ্লেক্সড, পারপ্লেক্সড খুবই সুন্দর একটা শব্দ। পারপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে পারপ্লেক্সড, পারপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে আমরা বলি না কিং কর্তব্য, কর্তব্য কর্তব্য বিমূঢ়। এই যে শব্দটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, কোনো কিছু নিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে যাওয়া বা কোনো কিছু নিয়ে দ্বিধার মধ্যে পড়ে যাওয়া যে এখন কি করব। ধরো হঠাৎ করে এরকম হয় অনেক সময় যে হঠাৎ করে কোনো একটা টেকনিক্যাল ফল্ট হয়। ধরো লাইভে আছি, তোমরা অনেকেই ক্লাস করতেছো বা ভিডিও করতেছি, রেকর্ড করতেছি, তো এই মুহূর্তে হঠাৎ করে কি হলো, মানে কোনো একটা অসুবিধা, যে হঠাৎ করে এসি অফ হয়ে গেছে বা কারেন্ট চলে গেছে বা কোনো একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, তখন আমরা কি হয়ে যায়, পারপ্লেক্সড হয়ে যায়, কনফিউজড হয়ে যায়, হোয়াট টু ডু, হোয়াট ক্যান আই ডু নাও। তো এই যে সিচুয়েশনটা, এটাকে আমরা বলি পারপ্লেক্সন বা পারপ্লেক্সড কন্ডিশন, এটাকে বলি কনফিউজড। এটার সিনোনিম হচ্ছে কি কনফিউজড, কনফিউজড। ওকে, তারপরে দেখো confused. দেখো হাসান said that no other car could go, no other car could go। আচ্ছা, ওই যে আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সো পজিটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ ফর্ম as অথবা কি as ডট ডট as, so as, তো এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি so as অথবা কি as এর মাঝখানে যে ডিগ্রিটা বসে সেটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? পজিটিভ, পজিটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ ডিগ্রি হচ্ছে পজিটিভ ফর্মটা আমরা ব্যবহার করি। তাহলে এখানে কি হবে, সো ফাস্টার অ্যাজ, সো ফাস্টার অ্যাজ, সো ফাস্টার লাইক, সো ফাস্ট লাইক, কোনোটা হবে না। সো ফাস্ট অ্যাজ অথবা কি সো ফাস্ট অ্যাজ অথবা কি অ্যাজ ফাস্ট অ্যাজ, অ্যাজ ফাস্ট অ্যাজ। তাহলে আনসার কোনটা হবে বলো তো, সো ফাস্ট অ্যাজ অর অ্যাজ ফাস্ট অ্যাজ। তাহলে আনসার হবে চোখ বন্ধ করে, নিঃসন্দেহে আনসার হচ্ছে 4 নাম্বারটা, নিঃসন্দেহে আনসার হচ্ছে কি 4 নাম্বারটা। of the two new teachers one is experienced and একজন, দুইজনের মধ্যে of the two teachers, আমাদের দুইজন শিক্ষকের কথা বলছে, একজন হচ্ছে অভিজ্ঞ এবং অন্যজন অভিজ্ঞ না। তাহলে কি হবে, the other is not, তাহলে the others are not, একজনের কথা others are not হবে না। another is inexperienced হয় না, another is the other is, other lacks experience, এটাও অর্থবোধক না। তাহলে কি হবে, the other is not, অন্যজন কি না, অভিজ্ঞ না, অন্যজন অভিজ্ঞ না, অন্যজন অভিজ্ঞ না। তাহলে আনসার কোনটা হবে বলো তো, the other is not, the other is not। ওকে, তারপর আমরা দেখি, তারপরে প্রশ্ন আমরা চলে যাই। দেখো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ প্রশ্ন। বাই দ্য টাইম ইউ গেট দ্য স্টেশন, বাই দ্য টাইম আমরা মনে রাখবো বাই প্লাস টাইম, খুবই ইম্পর্টেন্ট। বাই প্লাস টাইম এটা হচ্ছে আমরা সময়ের ক্ষেত্রে 4টা প্রিপজিশন ব্যবহার করি। আমরা সবসময় সময়ের ক্ষেত্রে আমরা 4টা প্রিপজিশন ব্যবহার করি। যেমন অ্যাট হচ্ছে আমার ঘড়ির কাঁটার সময় অর্থাৎ ক্লক টাইম। আমি বললাম অ্যাট 9 AM, 9 AM। আমি বললাম অ্যাট 7 o'clock অর্থাৎ ঘড়ির কাঁটা এবং এক্সাক্ট ঘড়ির কাঁটার সময় বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। তারপর হচ্ছে ইন হচ্ছে বিফোর এক্সাক্ট টাইম, মানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমরা কোথাও উপস্থিত হওয়ার অর্থে আমরা কি ব্যবহার করি, ইন প্লাস টাইম ব্যবহার করি। তারপর হচ্ছে অন হচ্ছে কি এক্সাক্ট টাইম, একদম জাস্ট ওই টাইম, অন হচ্ছে জাস্ট ওই টাইম। বাই ব্যবহার করি হচ্ছে বিফোর ফিউচার টাইম। এখন দেখো আমরা অ্যাট কখন ব্যবহার করি, অ্যাট হচ্ছে ঘড়ির কাঁটার সময় বা একেবারে 9 AM, 8 o'clock, 7 o'clock, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা অন কখন ব্যবহার করি, অন ব্যবহার করি হচ্ছে এক্সাক্ট টাইম, আর ইন ব্যবহার করি হচ্ছে বিফোর এক্সাক্ট টাইম। তার মানে আমি পরীক্ষার হলে যাব, ধরো আমাদের জিএসটি পরীক্ষা আগামী শুক্রবার, মানে কালকে শুক্রবার, এরপরের শুক্রবার 10 তারিখ।
এখন পরীক্ষার হলে আমি কি মানে অন টাইম যাব নাকি ইন টাইম যাব বলো তো, মানে একটু বলার চেষ্টা করো, ইন টাইম যাব না অন টাইম যাব? পরীক্ষার হলে যাবে হচ্ছে আমি ইন টাইম, কারণ এক্সাক্ট টাইমে পরীক্ষা শুরু হবে, আমি এর আগে যাব পরীক্ষার হলে, তাইলে আই উইল গো টু মাই এক্সাম হল ইন টাইম, সময়ের মধ্যে। আর পরীক্ষা শুরু হবে কি ইন টাইম না অন টাইম? পরীক্ষা শুরু হবে অন টাইম, এক্সাক্ট টাইমে, যথাযথ সময়ে। এখন ধরো আমার ট্রেনের টিকিট কাটা আছে, আমি এখন ট্রেন দিয়ে কোথাও যাব, তো ট্রেন ছাড়বে কি অন টাইম, আর আমাকে স্টেশনে পৌঁছাইতে হবে ইন টাইম, সময়ের মধ্যে, মানে বিফোর এক্সাক্ট টাইম। ক্লিয়ার? দুইটা এক্সাম্পল দিয়ে মনে রাখবো হচ্ছে পরীক্ষা এবং ট্রেন। পরীক্ষার হলে পৌঁছাবো ইন টাইম, পরীক্ষা শুরু হবে অন টাইম। স্টেশনে পৌঁছাবো ইন টাইম, ট্রেন ছাড়বে অন টাইম। তাহলে এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। আর হচ্ছে বাই, বাই হচ্ছে ভবিষ্যৎ সময়ের পূর্বে আমরা বাই ব্যবহার করি, যেমন বাই 2050, বাই নেক্সট মর্নিং, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার। তো ভবিষ্যৎ সময়ের পূর্বে আমরা বাই ব্যবহার করি, এবং ইম্পর্টেন্টলি বাই যে বাক্যে ব্যবহার করি সেখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি হচ্ছে বাই দ্য টাইম ইউ গেট টু স্টেশন, তুমি যতক্ষণ স্টেশনে পৌঁছাবে, মানে ভবিষ্যৎ সময়ের কথা বলছে, আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আই উইল হ্যাভ ফিনিশ। তাহলে আমার যে বাই প্লাস টাইমের কথা, আমার বলতে বাই 2030 বাংলাদেশ উইল হ্যাভ বিন আ ডেভেলপড কান্ট্রি। তাইলে 2030 সালের মধ্যে, অর বাই 2040, 2040 সালের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে একটা উন্নত দেশ। তাহলে কি হবে? বাংলাদেশ will have been a developed country, Bangladesh will have been a developed country by 2040, by 2040. Clear? Okay, mashallah. তারপর দেখো, আব্দুল্লাহ is sanguine, sanguine বলো প্রিপারেশন কি হবে? আনসার করার চেষ্টা করো। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে এই প্রশ্নটা আসছে। আচ্ছা, তাহলে আমরা সাকসেস, তাহলে এখানে কোনো কিছু একটু মানে ভিভিড কালার, কোনো কিছু গ্লিটারি বা কোনো কিছু জগজগ করা বা জলজল করা, এরকম অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে অফ, সিঙ্গুইন অফ। সিঙ্গুইন কি? অফ। সিঙ্গুইন অফ মানে হচ্ছে কোনো কিছু মানে খুবই ডিটারমাইন্ড থাকা, কোনো কিছু হচ্ছে কি, কোনো কিছু ব্যাপারে খুবই প্রতিজ্ঞাবদ্ধ থাকা। সিঙ্গুইন অফ সাকসেস, সে যে সফল হবে। বললাম যে আব্দুল্লাহ সে তার সফলতার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, তাইলে এই ক্ষেত্রে আমরা সিঙ্গুইনের সাথে ব্যবহার করেছে অফ। তোমরা কি আনসার করতেছো? আনসার হচ্ছে অফ। তোমরা অনেকেই ফর বলছো, কেউ কেউ ফর বলছো। এটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা বা ডিটারমাইন্ড থাকা। ডিটারমাইন্ড, এই যে ডিটারমাইন্ড বলি না আমরা, ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড আর প্রতিজ্ঞাবদ্ধ থাকা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা, কোনো কিছুর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকা বা প্রত্যয়পূর্ণ থাকা। তাহলে সেঙ্গুইনের সাথে কি হবে? সেঙ্গুইন অফ সাকসেস। কি হবে আনসার? সেঙ্গুইন অফ সাকসেস, প্রতিজ্ঞাবদ্ধ থাকা। সেঙ্গুইন হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা। আচ্ছা, আমি লাইভটা খুঁজে পাচ্ছি না, জাস্ট এ মিনিট। সেঙ্গুইন অফ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা। ওকে, ভেরি গুড। তাহলে সেঙ্গুইন অফ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা বা ডিটারমাইন্ড থাকা বা প্রত্যয়পূর্ণ থাকা, মানে প্রত্যয়ী, দৃঢ় প্রত্যয়ী থাকা, দৃঢ় প্রত্যয়ী থাকা। ওকে, তারপরে দেখো, দ্য চাইল্ড কেয়ার নিডস টু এনশিওর আ হোমলি অ্যাটমসফিয়ার। এখানে হোমলি, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেখো, হোম শব্দটা, হোম শব্দটা হচ্ছে কি? হোম শব্দ হচ্ছে নাউন। হোম কি? নাউন। হোম শব্দটার সাথে এলওয়াই যুক্ত করে তুমি বলতেছো হচ্ছে হোমলি। হোমলি শব্দটার দুইটা অর্থ, একটা হচ্ছে জনপ্রিয়। হোমলি মানে হচ্ছে কি? জনপ্রিয়, মানে কেউ হোমলি বা সুপরিচিত অর্থে আমরা হোমলি ব্যবহার করি। আর দ্বিতীয়ত যে জিনিসটা, এটা হচ্ছে
খুবই ঘরোয়া বা সৌহার্দ্যপূর্ণ বা আন্তরিকতাপূর্ণ এবং ফ্যামিলিয়াল, মানে নিজের ঘরের মানুষদের সাথে যে সম্পর্ক, যে আন্ডারস্ট্যান্ডিং, এটাকে আমরা বলতেছি হচ্ছে হোমলি। তাহলে এই ক্ষেত্রে হোমলি এনশিওর হোমলি অ্যাটমসফিয়ার। একটা জিনিস মনে রাখবো, এই যে আর্টিকেল আছে না, আর্টিকেল বা ডিটারমিনার, আর্টিকেল বলো বা ডিটারমিনার, আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে হোমলি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারটা হচ্ছে আমার কি, অ্যাটমসফিয়ার হচ্ছে নাউন, অ্যাটমসফিয়ার হচ্ছে নাউন। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা ওয়ার্ড সবসময়ই অ্যাডজেক্টিভ, আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। তাহলে এই যে হোমলি কোন পার্টস অফ স্পিচ, হোমের সাথে অ্যালয় যুক্ত হয়ে কি হয়েছে, হোমলি হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মেডিকেলে এই প্রশ্নটা আসছিল যে হোম দা অ্যাডজেক্টিভ ফর্ম অফ হোম, হোমের অ্যাডজেক্টিভ ফর্ম কি, হোমলি। আরেকটা জিনিস একটু মনে রাখো, আমরা এখানে এইচ এর মাঝখানে এটা নিই, হোমেস। হোমেস, হোমেস শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো, হোমেস শব্দটা কোন পার্টস অফ স্পিচ? জিরান্ডের কোশ্চেনটা, ওকে, জিরান্ডের কোশ্চেনটা আবার আর একটু বলবো, কোনো অসুবিধা নেই, আমরা জিরান্ডে যাব। তারপরে তার আগে আমি বলে রাখি, হোমেজ, হোমেজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমরা একটু শুনতে চাই, হোমেজ। আমরা জিরান্ডের প্রশ্নটা কোথায় যেন ছিলাম, এই যে জিরান্ডের প্রশ্নটা আমরা একটু আবার খেয়াল করি। এনজয় শব্দটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? যে ভার্বের পরে অবজেক্ট বসে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। হোমেজ, হ্যাঁ বলছো, গুড। তাহলে জিরান্ড হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। কাকে বলি? যে ভার্বের পরে আমার অবজেক্ট বসে তাকে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে এনজয় শব্দটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন? এরপরে আমার অবজেক্ট বসে, অবজেক্ট কি, সুইমিং, এখানে অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ, নাউন। ওই যে নাউন সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যে ভার্ব প্লাস আইএনজি সেটা অবশ্যই নাউন, কারণ অবশ্যই সেটা অবজেক্ট, অবজেক্ট মানেই নাউন। তাহলে সেটা জিরান্ড যেহেতু, তাহলে সেটা হচ্ছে আমার নাউন, অর্থাৎ এটা হচ্ছে জিরান্ড। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে এখানে সুইমিংটা হচ্ছে নাউন। তাহলে আমরা যেটা বলতেছিলাম হোমেজ, হোমেজ কোন পার্টস অফ স্পিচ, হোমেজ, হোমেজ হচ্ছে নাউন। হোমেজ অর্থ কি, হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান, শ্রদ্ধা বা সম্মান, শ্রদ্ধা, শ্রদ্ধা বা সম্মান, শ্রদ্ধা বা সম্মান, হোমেজ। হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান, এটা হচ্ছে নাউন। হোমেজ মানে কি, শ্রদ্ধা বা সম্মান, তাহলে এটা কি হবে, নাউন হবে। হোমেজ হচ্ছে নাউন, হোমেজ নাউন, হোমেজ নাউন, ওকে। তারপরে দেখো, তাহলে হোমলি কি, হোমলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি, রিলেটিভ প্রোনাউন। কি এটা, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করে। তাহলে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করে। এবং একটা জিনিস আমরা মনে রাখবো, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন তার যে অ্যান্টিসিডেন্ট তার সাথেই বসবে। তাহলে দা রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের সাথেই বসবে, এটা দূরত্ব মেনটেন করে আলাদাভাবে বসবে না। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের ঠিক সাথেই বসবে, অ্যান্টিসিডেন্টের ঠিক পূর্বেই আমরা এরপরে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার। তাহলে দ্য ম্যান ওয়াজ টল, তাহলে দ্য ম্যান, এখন কোন লোকটা, আমি হো, এখানে রিলেটিভ প্রোনাউন কোনগুলা, হো, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে আমার কি, রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের সাথেই বসে, ঠিক সাথেই বসে। তাইলে আমি বললাম দ্য ম্যান, ওই লোকটা, কোন লোকটা, এটা আমাকে এখন রিলেটিভ প্রোনাউনের ঠিক সাথেই বর্ণনা করে বলতে হবে, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ। তাহলে এই যে হু, এটা আমার রিলেটিভ প্রোনাউনের মানে সাবজেক্টের সাথেই বসাইতে হবে। তাহলে এই সাবজেক্ট এর সাথে আমার রিলেটিভ বসাইতে হবে। দ্য ম্যান, কোন ম্যানটা, কোন মানুষটা, হু স্টোল মাই ব্যাগ, যে আমার ব্যাগ চুরি করছে। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, যে আমার ব্যাগ চুরি করছে সে হচ্ছে লম্বা। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। তাহলে আমরা কি বলবো, যে মানুষটা আমার ব্যাগ চুরি করছে সে কি, লম্বা। তাহলে আনসার কি হবে, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সব সময় তার অ্যান্টিসিডেন্টের সাথেই বসবে, তার মানে তার যে সাবজেক্ট আছে এর সাথে আমরা রিলেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করব। দেখো, হুইচ ইজ অফ দা টু, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। দুইটা জিনিস, একটা হচ্ছে আমার সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা কি ব্যবহার করি, দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। কি ব্যবহার করি, দি প্লাস সুপারলেটিভ, সুপারলেটিভ, দি প্লাস সুপারলেটিভ। আমরা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহার করি, এটা হচ্ছে সাধারণ নিয়ম।
আর দুইটা ব্যতিক্রম ক্ষেত্র, খুবই স্টার দুইটা ব্যতিক্রম ক্ষেত্র যেখানে আমরা কম্পারেটিভের পূর্বেও দি ব্যবহার করি, সেটা হচ্ছে যত তত আনুপাতিক হ্রাস বৃদ্ধি। যত তত আনুপাতিক, আমু হয়ে গেছে, আমু লেখা যাবে না, আমি লিখতেছি আনু, আনুপাতিক, আনুপাতিক হ্রাস বৃদ্ধি। যত তত হারে আনুপাতিক হ্রাস বৃদ্ধি বুঝাইতে আমরা কম্পারেটিভের পূর্বে দি ব্যবহার করি। যেমন দ্য মোর দ্য লেস, দ্য মোর ইউ রিড, আমি বললাম দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন। তাহলে আমাদের এই যে মোর কম্পারেটিভ, এই যে মোর কম্পারেটিভ, দুইটা কম্পারেটিভের পূর্বে আমরা কি ব্যবহার করছি? দি ব্যবহার করছি। কারণ কি? ওই যে আনুপাতিক, যতই পড়িবে ততই ভুলিবে না শিখিবে। আচ্ছা, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, শিখবে। আসলে আমরা ভুলে যাই, যতই পড়ি ততই ভুলে যাই, এটাও বাস্তবতা। তাইলে আমরা যত তত আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝানোর ক্ষেত্রে আমরা কম্পারেটিভের পূর্বেও দি ব্যবহার করব। আমি বললাম দ্য হায়ার দ্য প্রাইস দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দ্য হায়ার দ্য প্রাইস দ্য গ্রেটার দ্য ডিমান্ড। তারপর হচ্ছে দা, তারপরে কি আমরা বললাম, কি আর কি বলা যাবে, দা ওয়ার্মার দা ওয়ার্মার দ্য ওয়েদার দ্য বেটার উই ফিল, যতই গরম ততই আমরা ভালো ফিল করি। অথবা দ্য কোল্ডার দ্য ওয়েদার দ্য বেটার উই ফিল, আমরা যত আরামদায়ক, মানে যত আরামদায়ক আবহাওয়া তত আমরা আরাম অনুভব করি। তাহলে এই যে যত তত আনুপাতিক হ্রাস বৃদ্ধি বুঝাইতে আমরা কি ব্যবহার করি? কম্পারেটিভের পূর্বে দু ব্যবহার করি। আমরা সাধারণত সুপারলেটিভের পূর্বে দি দেই, বা দুইটা ক্ষেত্রে আমরা কম্পারেটিভের পূর্বে দি দেই। একটা আমরা দেখলাম, আরেকটা আমরা এখানে দেখি। এই প্রশ্নের মধ্যেই যেটা আসছে যে আমরা কোনো একটা ফ্রেজ বা কোনো একটা সেন্টেন্সে যদি অফ দ্য টু, অফ দ্য টু এইটা যদি আমরা পাই, এই ফ্রেজটা জাস্ট আমরা যে বাক্যেই পাবো অফ দ্য টু, মানে টু মানে হচ্ছে দুইজনের মধ্যে, তাহলে কম্পারেটিভ। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কি কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ। অফ দ্য টু থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? দি প্লাস কম্পারেটিভ। আর যদি অফ দ্য থ্রি থাকে, অফ দ্য ফোর থাকে, অফ দ্য ফাইভ থাকে, তাহলে তো সেটা সুপারলেটিভ, কারণ দুইয়ের বেশি মানেই সেটা সুপারলেটিভ। তাহলে আমরা খেয়াল করি যে অফ দ্য টু অর্থাৎ দুইয়ের মধ্যে কোনো তুলনা, দুইয়ের মধ্যে কোনো কম্পারিজন বুঝাইতে আমরা কি ব্যবহার করব? কম্পারেটিভ ব্যবহার করবো, অফ দ্যাট, দা প্লাস কম্পারেটিভ। তাহলে এখানে আমার কি চিপার হচ্ছে না, চিপার হচ্ছে না কারণ কি? এখানে দা মিসিং। দা চিপেস্ট হবে না কারণ কি? দা চিপেস্ট হবে না কারণ অফ দা টু আছে। দুইয়ের মধ্যে বুঝাইতে কি আমরা কম্পারেটিভ দিই না সুপারলেটিভ দিই? কম্পারেটিভ। আর দা চিপ তো হবেই না কখনো, তাহলে আনসার হবে কি? দা চিপার। বুঝতে পারতেছো তোমরা? বোঝা যাচ্ছে? সরি। ওকে, ওকে দেন তারপর আমরা চলে যাই। Her parents never approved of dash abroad. আচ্ছা, আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা নাউন বা প্রোনাউন আমরা ব্যবহার করি। যদি নাউন ব্যবহার করি তাহলে তো প্রিপোজিশন অবজেক্ট হিসেবে সরাসরি নাউন বসতে, ভার্ব প্লাস আইএনজি, সেটা তো জিরান্ডি বসবে। আর যদি প্রিপোজিশনের অবজেক্ট অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি আমরা পজিটিভ ব্যবহার করি, প্রিপোজিশন প্লাস পজিটিভ, প্রিপোজিশন প্লাস পজিটিভ, প্রিপোজিশন প্লাস পজিটিভ, এরপরে আমরা নাউন ব্যবহার করি, অথবা নাউন যদি না হয় তাহলে জিরান্ড ব্যবহার করব, অথবা আমরা নাউন কি ব্যবহার করব? নাউন ফ্রেজ ব্যবহার করব, নাউন ফ্রেজ ব্যবহার করব। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, প্রিপোজিশনের পরে আমার নাউন লাগবেই, কিন্তু এরপরে যদি পজিটিভ বসে, পজিটিভ কোনগুলা? পজিটিভ গুলো হচ্ছে কি? মাই, আওয়ার, হিজ, হার, তারপর হচ্ছে কি দেয়ার, তারপর হচ্ছে ইটস। আমরা সবসময় মনে রাখবো পজিটিভের পরে আমার নাউন ব্যবহার করতেই হবে। পজিটিভের পরে কি ব্যবহার করতে হবে? নাউন ব্যবহার করতে হবে। পজিটিভের পরে নাউন বসে, যদি তাই হয় তাহলে অ্যাপ্রুভড অফ,
অ্যাপ্রুভড অফ, এরপরে কি হার, এই যে হার বসছে পজিটিভ, ওকে হার মানে কি তার, তাহলে এরপরে আমার কি বসাইতে হবে হার নাউন বসাইতে হবে, তাহলে কি হবে টু গো হবে না, তাহলে গোয়িং টু কি হবে অ্যাপ্রুভড অফ হার গোয়িং টু অ্যাব্রড। তারপর হচ্ছে হার প্যারেন্টস নেভার অ্যাপ্রুভড অফ, তাহলে তার পিতামাতা তার যে অভিভাবক তার যে মা বাবা আছে তাকে কখনোই অ্যালাউ করবে না, অ্যালাউ কি করবে না অ্যালাউ করবে না হার গোয়িং টু অ্যাব্রড। তাহলে আমরা কি বলতেছি এখানে বলতেছি যে একটা জিনিস মনে রাখবা যে প্রিপোজিশনের পরে আমার নাউন বসবে, ধরো নাউন তুমি সরাসরি বসাচ্ছ না, তাহলে এরপরে পজিটিভ বসতেছে, পজিটিভ কি আমরা দেখলাম মাই আওয়ার হিজ হার দেয়ার ইটস, এগুলো হচ্ছে আমার পজিটিভ, তো পজিটিভের পরে তো নাউন বসাইতেই হবে, কারণ পজিটিভের পরে নাউন বসে, প্রিপোজিশন পরে নাউন বসে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, ট্রানজিটিভ ভার্ব কি এটাও তো আমরা চিনে আসছি, তাহলে আমরা মনে রাখবো যে আমার এই ক্ষেত্রে আনসার হবে কি হার গোয়িং টু, তাহলে অ্যাপ্রুভড অফ হার গোয়িং টু অ্যাব্রড, অ্যাপ্রুভ অফ হার গোয়িং টু অ্যাব্রড। আচ্ছা এখানে একটা ফ্যাক্টর আছে খুবই ইম্পর্টেন্টলি, আমরা যে জিনিসটা এখানে একটু দেখো, অ্যাপ্রুভড অফ হার গোয়িং অ্যাব্রড, গোয়িং টু অ্যাব্রড হয় না, গো টু হয় না, গো অ্যাব্রড, গো অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ যাত্রা, একটা জিনিস এটা এই ফ্রেজটা আমরা জাস্ট একটু শিখে রাখো, মনে রাখো, খুবই কাজে লাগবে। গো অ্যাব্রড, গো অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ যাত্রা, বিদেশ গমন, এর সাথে গো টু বসে না, তাহলে কি হবে অ্যাপ্রুভড অফ হার গোয়িং অ্যাব্রড, তার বিদেশে যাওয়া, যার জাস্ট ডিরেক্টলি আমরা এরপরে আর টু বা প্রিপোজিশন ব্যবহার করব না, তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে বি, গো অ্যাপ্রুভড অফ হার গোয়িং অ্যাব্রড, আনসার হচ্ছে 2 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো আই আস্কড হিম, এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, সেম এই প্রশ্নটা, মানে এই প্রশ্ন বলতে কি সাউন্ডটা একটু প্রবলেম করতেছে, আচ্ছা আশা করি করবে না, এই টাইপের প্রশ্নটা এসেছিল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এরকম একটা প্রশ্ন তোমরা মনে করতে পারো কিনা দেখো তো, ডু ইউ নো হোয়েন, তারপর হচ্ছে আমাদের শূন্যস্থান ছিল, ডু ইউ নো হোয়েন, এখানে একটা প্রশ্নবোধক ছিল, তাহলে ডু ইউ নো হোয়েন এই প্রশ্নটা কি তোমাদের মনে আছে, এই প্রশ্নটা কি মনে আছে ডু ইউ নো হোয়েন? একটা জিনিস মনে রাখবা, কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্স কি দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কোনটা যে ক্লজটা অন্যের উপর অধীন, কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেটা কখনোই ইন্টারোগেটিভ হবে না, সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, কি সেন্টেন্স হবে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ অ্যাসার্টিভ হবে, হ্যাঁ বি, আচ্ছা ইউসুফ আনসার এটা বি হবে, আনসার বি হবে, আমরা বিটাই আমরা জাস্ট স্লিপ অফ টাং বা মানে খেয়াল না করে আমি সি নাম্বারটা মার্ক করেছিলাম, আনসার হবে বি হবে, টু হবে না, হার গোয়িং হবে। ওকে তাহলে এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে আমি যখন বলতেছি যে সাবঅর্ডিনেট ক্লজটা কখনোই কি হবে না ইন্টারোগেটিভ হবে না, 1 নাম্বার বিষয়। তাহলে আমি যদি এখানে বলি ডু ইউ নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তুমি কি জানো, তাহলে হোয়েন যুক্ত যে ক্লজ সেটা কি হবে সাবঅর্ডিনেট ক্লজ, এইজন্য আনসার ছিল হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, কখন ফলাফল প্রকাশিত হবে, উইল বি পাবলিশড, কখনোই বলা হয় না হোয়েন উইল দ্য রেজাল্ট বি পাবলিশড। তাহলে যদি অ্যাসার্টিভ হয় অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটা সব সময় হবে কি অ্যাসার্টিভ, সব সময় হবে কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট ক্লজটা হবে সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হোয়াট ইজ হিজ নেম, ইজ হিজ নেম, তাহলে অ্যাসার্টিভ না, কারণ এটা ইন্টারোগেটিভ, আগে আগে কি বসে ইজ বসে, হোয়াট নেম হি হ্যাজ এটাও হয় না, তাহলে হোয়াট হিজ নেম ওয়াজ, এইখানে যেহেতু আস্ট আছে আমার এই যে প্রিন্সিপাল ক্লজের কি পাস্ট টেন্সে আছে না, প্রিন্সিপাল ক্লজটা যদি আমার পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও কোন টেন্সে হবে সাবঅর্ডিনেট ক্লজটাও আমার পাস্ট টেন্সে হবে, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও কি হবে পাস্ট টেন্সে হবে, এটা আমার মনে রাখতে হবে, তাহলে কি হবে হোয়াট হিজ নেম ওয়াজ, হোয়াট হিজ নেম ওয়াজ, তাহলে আনসার হবে 4 নাম্বারটা হোয়াট হিজ নেম ওয়াজ, আগে হিজ নেম বসছে তারপরে ওয়াজ বসছে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আমরা পাচ্ছি, কি হবে আনসার, আনসার হবে 4 নাম্বারটা হোয়াট হিজ নেম ওয়াজ।
তারপরে দেখো দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ এট 11:30 বাট ইট ওয়াজ এন আওয়ার লেট। দ্য ট্রেন। আচ্ছা, পার্টিসিপল ক্লজ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনবা? ভেরি গুড প্রশ্ন। প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনবো? দেখো, প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে মেইন অর ইন্ডিপেন্ডেন্ট। প্রিন্সিপালের একটা সিনোনিম হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট। একটা জিনিস মনে রাখবা, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কি? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। এখন কথা হচ্ছে, ধরো স্বাধীন আমরা কাকে বলি? সে যে নিজে নিজে কোনো কিছু প্রকাশ করতে পারে, যে নিজে নিজে কোনো একটা স্বাধীনভাবে, মানে স্বাধীন কথা হচ্ছে যে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে যার কারো পড়া অধীন না, যে কারো বা ক্লাস। আচ্ছা, ক্লাস ডিউরেশন, তোমরা মনে হয় একটু অস্থির হয়ে গেছো। হ্যাঁ, ক্লাস ডিউরেশন খুব বেশি না, আমরা ম্যাক্সিমাম হয়তো এটা 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা হবে। একটু ওয়েট করো, আমরা জাস্ট সুন্দরভাবে ক্লাসটা শেষ করবো। প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। আমি বললাম আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। এটা কি একটা পূর্ণাঙ্গ বা একটা স্বাধীন বাক্য কিনা? এরপরে কি আর কোনো কিছু জানার দরকার আছে? বলো, এখানে কি আর কোনো কিছু জানার দরকার আছে? আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ব্যাস এইটুকুই যথেষ্ট। আমি বললাম ডু ইউ নো, এইটুকুই যথেষ্ট। এটা একটা বাক্য, তুমি কি জানো? আমার এইটুকু জিজ্ঞেস করলাম, ডু ইউ নো, তুমি কি জানো? আমি বললাম হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, স্বাধীনভাবে এটা অর্থ প্রকাশ করতে পারে। 1 নাম্বার কথা, যেটা তোমার স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যেটা নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, সে অর্থ প্রকাশের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে, তাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাকে কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ। আমি বললাম হোয়াট হিজ নেম ওয়াজ, তার কি নাম ছিল বা তার নাম কি ছিল, এটা তুমি কি জানো কিনা? তাহলে হোয়াট হিজ নেম, এই যে হোয়াট যুক্ত অংশটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। আমি বললাম হোয়েন দ্য রেজাল্ট উইল পাবলিশ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যেখানে যুক্ত থাকবে সেটাই হচ্ছে কি? সাবঅর্ডিনেট। ডব্লিউএইচ ওয়ার্ড যেখানে যুক্ত থাকবে সেটাই কি? সাবঅর্ডিনেট। বুঝতে পারছো? ডব্লিউএইচ ওয়ার্ড যেখানে যুক্ত থাকবে মানে একটা বাক্য যখন আরেকটার উপর নির্ভরশীল থাকবে তখনই আমরা সাবঅর্ডিনেট। আমরা বলি না যে আমি তার সাবঅর্ডিনেট, আমরা আমাদের পরিবারের সাবঅর্ডিনেট, বা আমাদের যারা জুনিয়র আছে তারা অনেক সময় আমাদের সাবঅর্ডিনেট থাকে। তো এটাকে আমরা বলি কারো অধীনস্থ থাকা। যে কারো অধীন না সে প্রিন্সিপাল, সে হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট, সে হচ্ছে মেইন। আর যে কারো উপর নির্ভরশীল সে হচ্ছে সাবঅর্ডিনেট। আর যে একজন আরেকজনের পরিপূরক, যে তুমিও আমার উপর আছো আমিও তোমার উপর নির্ভরশীল আছি, তাহলে সেটা হচ্ছে কোঅর্ডিনেট। এটা হচ্ছে ক্লজের সহজ করে বোঝা। ক্লিয়ার? ক্লিয়ার অর নট বলো। যদি না বুঝো তাহলে আর একটু চেষ্টা করবো যত ইজি ওয়েতে বোঝানো যায়। আমাকে বলো যে যেটা বললাম বা এটুকু বুঝতে পারছো কিনা। ক্লিয়ার অর নট? দেখো এইখানে বাট ইট ওয়াজ, এখানে দেখো বাট ইট ওয়াজ, এই যে বাট আছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা সবসময় মনে রাখবো সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ একই টেন্স নিবে, দুই পাশে আমার একই টেন্স হবে, দুই পাশে কি হবে? একই টেন্স হবে। তাহলে আমার এখানে ওয়াজ এন আওয়ার লেট, এটা 1 ঘন্টা বিলম্ব ছিল, তাহলে এটা পাস্টে আছে, তাহলে এখানে কি হবে? আমার এটা হবে। তাহলে দ্য ট্রেন কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? ট্রেন কি নিজে নিজে সাপোজ করতে হবে? সাপোজ মানে হচ্ছে টু, এটা মনে হওয়া, এটা মনে হওয়া বা এটা ভেবেছিলা, বা সাপোজ টু মানে হচ্ছে কি কোনো কিছু চিন্তা করা, ভাবা বা মনে করা। তাহলে ট্রেন যেহেতু অ্যাক্টিভ সাবজেক্ট না, তাহলে এটা প্যাসিভ যাবে। তাহলে প্যাসিভ যদি হয় ওয়াজ সাপোজড টু, হ্যাজ সাপোজড টু হয় না। তা ট্রেনকে মানে ট্রেনের ব্যাপারে ভাবা হয়েছিল যে অ্যারাইভ এট 11:30, এটা 11:30টায় আসবে, কিন্তু এটা 1 ঘন্টা লেট করেছিল। তাহলে দুইটাই পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্স। আর ট্রেন নিজে কি নিজেকে সাপোজ করতে পারবে বা ভাবতে পারবে? যেহেতু এটা প্যাসিভ সেন্সে বা এটা মানে প্যাসিভ ওয়েতে আমরা চিন্তা করব, তাহলে আনসার হবে কি? ওয়াজ সাপোজ টু। তাহলে ভাবা হয়েছিল ট্রেন 11:30টার মধ্যে আসবে, বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট, এটা 1 ঘন্টার মতো বিলম্ব করেছিল। ইট ওয়াজ অ্যান আওয়ার লেট, এটা 1 ঘন্টার মতো প্রায় বিলম্ব করেছিল। ওকে, আচ্ছা আমরা হ্যাঁ অনেকেই ক্লাসে রেসপন্স করতেছে, মাশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, বুঝতে পারতেছো তো তোমরা নাকি? কোনো কনফিউশন নাই তো? আচ্ছা, তারপরে দেখো, তারপরে প্রশ্ন আমরা চলে যাই। When I arrived, খুবই ইম্পর্টেন্ট। এখন আমাকে বলো যে এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when I arrived। when I arrived কি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে when আছে।
হোয়েন যুক্ত থাকবে, তারপর ইফ যুক্ত থাকবে, আনলেস যুক্ত থাকবে, ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত থাকবে, হাউ যুক্ত থাকবে, হোয়াই যুক্ত থাকবে, হোয়ার যুক্ত থাকবে। তাহলে হোয়েন আই অ্যারাইভড, সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় মনে রাখবা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ একই টেন্সে হবে, পাস্ট হলে ওইটাও পাস্ট হবে, এটা প্রেজেন্ট হলে ওটাও প্রেজেন্ট হবে, দুইটা সেম টেন্স, অর্থাৎ দুইটা ক্লজ, টু ক্লজেস সেম টেন্স, সেম টু ক্লজেস হচ্ছে কি সেম টেন্স, দুইটা ক্লজের মধ্যে একই টেন্স অনুযায়ী হবে। তাহলে আমরা এখানে বলছি হয় না অ্যারাইভড, পাস্টে আছে, তাহলে আরেকটাও কি হবে পাস্ট হবে। যদি পাস্ট হয় হ্যাভিং, দে হ্যাভিং হবে না, হ্যাভিং কি আমার এটা কোনো টেন্সের ফর্ম? হ্যাভিং আমরা কখন ব্যবহার করি? হ্যাভিং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম হইতে পারে, দে ওয়ার হ্যাভিং হইতে পারে, দে হ্যাভিং। এখানে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে মূল ভার্ব। কারণ কি এই যে এটা হচ্ছে আলাদা ক্লজ, এখানে একটা ভার্ব যেটা বসবে সেটা কি মূল ভার্ব বসবে, এর সাথে আমার অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসতে পারে। তাহলে হ্যাভ হ্যাড হবে না, কারণ কি এখানে আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট আছে, তাহলে এখানে প্রেজেন্ট হওয়ার তো কোনো সুযোগ নাই। এখানে হ্যাডটা হচ্ছে পারফেক্ট, হ্যাডটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, বাট হ্যাভটা কি আমার প্রেজেন্ট পারফেক্ট, হবে না, হ্যাড হবে না, পাস্ট ইনডিফিনিট অথবা কি পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমার আনসার হচ্ছে কি ওয়্যার হ্যাভিং। তাহলে আমার একটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ দুইটা ক্লজের মধ্যে একটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে অপর ক্লজটা হবে হয় পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট, হয় কি হবে পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট ইনডিফিনিট, অথবা কি হবে পাস্ট ইনডিফিনিট। একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, দুইটা ক্লজের মধ্যে একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, আরেকটা হবে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আনসার কি হবে? আনসার হবে ওয়্যার হ্যাভিং। ক্লিয়ার? ওয়্যার হ্যাভিং, বুঝতে পারছো? ক্লিয়ার? ওয়্যার হ্যাভিং, ভেরি গুড। কোনটা আবার বলবো? এটা আবার বলেন, এটা কোনটা? এটা সাপোজ টু মানে হচ্ছে মনে হওয়া, কোনো কিছু বিবেচনা করা বা কোনো কিছু মনে হওয়া বা আন্দাজ করা বা অনুমান করা। তা ট্রেন আসবে মনে হয়েছিল 11:30টায়, তাহলে কি ট্রেন তো নিজে ভাবতে পারে না, ট্রেন তো প্যাসিভ সাবজেক্ট, ট্রেনের কি ভাবার ক্ষমতা আছে? ট্রেনের ভাবার ক্ষমতা নেই। তার মানে সামওয়ান সাপোজড দ্যাট দ্য ট্রেন উইল অ্যারাইভ, কেউ একজন এটা ধারণা করেছিল যে ট্রেন 11:30টায় আসবে, বাট দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটা কি ছিল বিলম্বিত ছিল, তাহলে ওয়াজ সাপোজ টু, তাহলে ওয়াজ সাপোজ টু। তারপর এটা হচ্ছে দুইটা ক্লজ, তাহলে ওয়্যার হ্যাভিং, তাহলে কি হবে ওয়্যার হ্যাভিং। আই রেকমেন্ড দ্যাট, খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা হচ্ছে আমার সাবজাংটিভ। সাবজাংটিভ আমরা কি পড়ছিলাম? যে কিছু ওয়ার্ড আছে, কিছু নাউন আছে, তারপর হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু ভার্ব আছে, যে নাউন অর অ্যাডজেক্টিভ বা যে ভার্বগুলার পরে আমাদের দ্যাট বসলে এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে। যেমন আমরা কি পড়ছি দেখো, ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে সিগনিফিক্যান্ট, তারপর হচ্ছে কি সাজেস্ট, তারপর হচ্ছে রেকমেন্ড, তারপর হচ্ছে ইনসিস্ট। এই যে ওয়ার্ডগুলোর পরে যদি আমার দ্যাট বসে, কি বসে দ্যাট যদি বসে, তাহলে এর পরে যে ভার্বটা বসবে সেটা বেস ফর্মে বসতে হবে, অর্থাৎ সেটা প্রেজেন্টও না, সেটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে তার সাথে কোনো এস বাই এসও থাকবে না, তার সাথে কোনো উড কুড মাইট শুডও থাকবে না, জাস্ট আমার বেস ফর্ম বসবে। তাহলে বেস ফর্ম কি? আমরা দেখি আই রেকমেন্ড দ্যাট, এই যে রেকমেন্ড আছে, রেকমেন্ডের পরে কি আছে? রেকমেন্ডের পরে আমার দ্যাট আছে, রেকমেন্ডের পরে যদি দ্যাট থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব? সেটাই হচ্ছে আমার সাবজাংটিভ ভার্ব। এবং এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম কি? হি বি টার্মিনেটেড, এই যে বিটা হচ্ছে বেস ফর্ম, বিটা কি বেস ফর্ম, ইজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে ইজ বিং প্রেজেন্ট ফর্ম কন্টিনিউয়াস ফর্ম, ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে আমার কোনো ফর্মই বসবে না, জাস্ট বেস ফর্ম। বেস ফর্মটা কি দেখো, এই যে বিটা হচ্ছে বেস ফর্ম, বি কি ফর্ম? বেস ফর্ম। ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, ওয়াজ ওয়্যার কি এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, আর বিটা হচ্ছে আমার কি? বিটা হচ্ছে আমার বেস ফর্ম। বিটা কি ফর্ম? বেস ফর্ম। তাহলে আই রেকমেন্ড দ্যাট he be terminated, I recommend that he be terminated, I recommend that he be
টার্মিনেটেড। তাহলে আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে 3 নাম্বার, আই রেকমেন্ড দ্যাট হি বি টার্মিনেটেড। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারপাশে পানি। ওয়ার হ্যাভিং এরটা আরেকবার একটু বুঝাই দিবেন। ওয়ার হ্যাভিং, আচ্ছা ওয়ার হ্যাভিং এরটা আরেকটু বুঝাই দিই, কোনো অসুবিধা নাই। ওয়ার হ্যাভিং এরটা আরেকটু বুঝাই দিই। দেখো এখানে কি বলছে, হোয়েন আই অ্যারাইভড, হোয়েন আই অ্যারাইভড, তাহলে হোয়েন যুক্ত ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। এই অ্যারাইভডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অ্যারাইভডটা কি? পাস্ট ইনডিফিনিট। অ্যারাইভড আছে, তো পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আরেকটা ক্লজ, আরেকটা ক্লজ যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেটা আমার দুইটা জিনিস হইতে পারবে। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, অথবা কি পাস্ট ইনডিফিনিট, ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তোমরা একটা জিনিস খেয়াল করো, মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল যে হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, তাহলে দে ড্যাশ হোয়েন দ্য টিচার entered the room, দে, এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, একদম সেম এই প্রশ্নটা কি মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। সাবজাংটিভ কিভাবে চিনবা? সাবজাংটিভ ওয়ার্ডগুলোকে মুখস্থ রাখতে হবে। রেকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, নেসেসারি, সিগনিফিকেন্ট, এই শব্দগুলোর পরে দ্যাট বসবে। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর পরে কি বসবে? দ্যাট বসবে, সেটাই হচ্ছে আমার সাবজাংটিভ ওয়ার্ড। দ্যাট না বসলে কিন্তু সেটা সাবজাংটিভ ওয়ার্ড হবে না। হি সাজেস্টেড মি টু গো দেয়ার, তাহলে সাজেস্টেড মি টু গো দেয়ার, তাহলে সাজেস্টেড এর পরে দি দ্যাট বসে নাই, তাহলে এটা সাবজাংটিভ না। বাট সাজেস্টেড দ্যাট আই গো দেয়ার, এরকম হবে। তারপরে দেখো তাহলে দে কি হবে? দে ওয়ার রিডিং, দে ওয়ার রিডিং। তাহলে আমরা ওইখানে দেখলাম কি, ওই যে হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, তাহলে হোয়েন সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে? পাস্টে আছে না? সাবঅর্ডিনেট ক্লজটা আছে পাস্টে। যদি পাস্টে থাকে তাহলে এটা হবে হয় পাস্ট ইনডিফিনিট, না হলে কি হবে? এটা হয় পাস্ট ইনডিফিনিট হবে, না হলে কি পাস্ট পাস্ট কন্টিনিউয়াস হবে। হয় পাস্ট কন্টিনিউয়াস হবে অথবা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। হয় পাস্ট কন্টিনিউয়াস অথবা কি পাস্ট ইনডিফিনিট। তো যেহেতু পাস্ট কন্টিনিউয়াসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা আমাদের আনসার হবে। তাই আমরা এখানে দিচ্ছি ওয়ার হ্যাভিং, ওয়ার হ্যাভিং। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপর এখানে দেখো, আচ্ছা তাহলে আই রেকমেন্ড দেন, তাহলে রেকমেন্ড দেখা, রেকমেন্ড দেখে তোমাকে বুঝতে হবে যে সেটা সাবজাংটিভ। এরপরে দ্যাট যদি থাকে, এরপরে যদি দ্যাট থাকে তাহলে সেটা হবে কি সাবজাংটিভ, সাবজাংটিভ। আচ্ছা আচ্ছা দেখো এরপর প্রশ্নটা কি, এরপর প্রশ্নটা আমরা দেখি, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, ড্রপ টু ড্রিঙ্ক। তার মানে এই যে এই জিনিসটা বাক্যটা কি বোঝাচ্ছে, এখানে কয়েকটা জিনিস আছে। সিম্বল, সিম্বল মানে হচ্ছে কোনো কিছু প্রতীক অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি যখন কোনো কিছু প্রতীক, সিম্বলিজম, সিম্বলিজম মানে হচ্ছে প্রতীকী অর্থ যখন আমরা ব্যবহার করি তখন তাকে আমরা বলি সিম্বল। তারপর হচ্ছে মেটাফোর সিমিলি, মেটাফোর সিমিলি মানে হচ্ছে তুলনা বা রূপক। মেটাফোর সিমিলির অর্থ হচ্ছে রূপক, সিমিলি আর মেটাফোর অর্থ হচ্ছে রূপক। আরেকটা লিটারেরি টার্ম হচ্ছে আমার আইরনি। আইরনি মানে হচ্ছে তুমি বলতেছো একটা, বুঝাচ্ছ অন্য কিছু, বলতেছো একটা বাট এটার মিনিং করতেছো তুমি কি অন্য কিছু, সেটাকে আমরা কি বলি? আইরনি বলি। সেটাকে আমরা বলি হচ্ছে আইরনি। ওকে, আচ্ছা তার মানে তুমি যেটা এক্সপ্রেস করতেছো সেটার ভিন্ন কিছু যখন বুঝাও, ঠিক অন্য উল্টা কোনো কিছু বুঝাও, তখন সেটাকে আমরা বলি আইরনি। আচ্ছা আইরনি করে, ভেরি গুড। আচ্ছা বলতেছে যে কেউ একজন আইরনি করে, তোমাদের তোরাব ভাই এটা একটা ভালো কথা বলছে। মানে আমি যেটা বলতেছি সেটা বুঝাচ্ছি না। ধরো আমার এক বন্ধু, সে পড়ে মানে একদম মানে সারাদিন পড়াশোনা করে, পড়াশোনা করে কিন্তু আমাদের সামনে এসে বলে কি, না আজকে কোনো পড়াই হইলো না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইরনি। আইরনি মিনস হচ্ছে হোয়াট ইউ মিন বাট ডিফারেন্ট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। তার মানে তুমি যেটা বোঝাচ্ছ বা যেটা বলার চেষ্টা করছো সেটা ঠিক উল্টা ঘটতেছে, তখন সেটাকে আমরা কি বলি? আইরনি। ধরো আজকে সারাদিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি মানে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তারে বললাম হোয়াট আ বিউটিফুল ডে, কতই না সুন্দর একটা দিন, চমৎকার দিন। আসলে অনেক বৃষ্টি হয়েছে,
বৃষ্টি বাদল হইলে মানে কি এটা একটা মানে একটু খারাপ দিন বা স্বাভাবিকভাবে একটু দুর্যোগপূর্ণ দিন, বাট আমি বললাম কি হোয়াট আ বিউটিফুল ডে, কতই না সুন্দর দিন। কার ব্যাগ? হোয়াট এ বিউটিফুল ডে, কতই না সুন্দর একটা দিন, এটাকেই বলতেছে হচ্ছে আইরনি। আইরনি কাকে বলি? মানে যেটা আমরা বলি সেটা অ্যাকচুয়ালি মিন করি না। তার মানে ধরো আমাদের যে আগের স্বৈরাচারী শেখ হাসিনা ছিলেন প্রাইম মিনিস্টার, তো সে তো মানে উনি তো আসলে অনেক কিছুই করে গেছে যেটা হচ্ছে আসলে কি মানুষের জন্য খুবই অকল্যাণকর বা মানুষের ঝামেলা। এখন আমি বললাম যে সে একজন মানে অসাধারণ শাসক ছিল, আমি বলতেছি মুখে একটা, বাট এটা অ্যাকচুয়ালি মিন করতেছি কি সে একজন স্বৈরাচার ছিল, ডিক্টেটর ছিল। এটা হচ্ছে এক ধরনের আইরনি। তারপরে আর কি কি এক্সাম্পল হইতে পারে, যে বললাম যে বাংলাদেশ হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে একটা মানে ভূস্বর্গ, বললাম যে পৃথিবীর জান্নাত বা জান্নাতাবাদ হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ আসলে কি গজবের দেশ, কোন একটা ঝামেলা, এই যে ঈদটা গেল কত মানুষ দুর্যোগের মধ্যে প্রাণ হারাইছে, কত প্যাথেটিক একটা মানে ঘটনাগুলো আমরা আমাদের চোখের সামনে আসে। তা আমি এই মুহূর্তে বললাম কি বাংলাদেশ হচ্ছে জান্নাতাবাদ। তো বাংলাকে জান্নাতাবাদ নাম করেন কে? বাংলাকে জান্নাতাবাদ নাম করেন হচ্ছে সম্রাট হুমায়ুন। মনে রাখো গুরুত্বপূর্ণ জিকে, সম্রাট হুমায়ুন বাংলার নাম করেন হচ্ছে কি জান্নাতাবাদ। এখন হচ্ছে এই ধরনের একটা দেশ, এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে ঘটে, তো আমি বলতেছি কি বাংলাদেশ হচ্ছে জান্নাতাবাদ বা জান্নাতের একটা দেশ। তো এই যখন আমি বলতেছি অ্যাকচুয়ালি কি তা আমি বুঝাচ্ছি যে বাংলাদেশ হচ্ছে একটা কি গজবের দেশ। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইরনি। এখানে দেখো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সব জায়গায় পানি, বাট কি নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, কি মানে চারপাশে পানি বাট মানে কি এক ফোঁটা নাই পান করার জন্য। তার মানে আমি বুঝাচ্ছি বলতেছি একটা, বাট কি নাই, অ্যাকচুয়ালি সিনারিওটা অন্যরকম। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে কি বলছি আমি, এটা অ্যাকচুয়ালি আইরনি। এটা কি ছিল? আইরনি। ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে আমরা আনসার হিসেবে নিতে পারি হচ্ছে আইরনি। এটা এখানে রূপকও ছিল না, এখানে সিম্বলও ছিল না, এটা ছিল ওয়ান কাইন্ড অফ আইরনি। দ্য পুর ড্যাশ, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা জাস্ট একটু রিকল করো, আমরা নাউনের ক্লাস করছি, নাউনের ক্লাস করার সময় আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলছিলাম তোমাদেরকে, নাউনের ক্লাসটা জাস্ট কিছুদিন আগেই শেষ হয়েছে, যে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা যখন দি ব্যবহার করি, অ্যাডজেক্টিভের পূর্বে আমরা যখন দি ব্যবহার করি, দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভকে আমরা কি যেন বলছি, দি প্লাস অ্যাডজেক্টিভকে আমরা বলছি হচ্ছে প্লুরাল কমন নাউন। দি প্লাস অ্যাডজেক্টিভকে কি বলছি? প্লুরাল কমন নাউন। অর্থাৎ এটা যখনই আমরা দি এর সাথে অ্যাডজেক্টিভ যুক্ত করি প্লুরাল কমন নাউন। যেমন আমি বললাম দি প্লাস অ্যাডজেক্টিভ, আমি বললাম দি পুর, আমি বললাম কি দ্য রিচ, দ্য রিচ, আমি বললাম দ্য কাওয়ার্ড, আমি বললাম কি কাওয়ার্ড, আমি বললাম দ্য পায়াস, তা আমি বললাম কি দ্য ব্রেভ। এই যে যখনই আমি অ্যাডজেক্টিভ গুলার পূর্বে আমি দি ব্যবহার করতেছি তখন সেটা হয়ে কি যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন মানে তো প্লুরাল, তার মানে সবসময় প্লুরাল হবে। তাইলে দ্য পুর, দেখো এই যে সাফার্স, সাফার্স কি প্লুরাল না সিঙ্গুলার? সবসময় মনে রাখো ভার্বের সাথে এস মানে সেটা সিঙ্গুলার, আর নাউনের সাথে এস মানে সেটা প্লুরাল। ভার্বের সাথে এস মানে সেটা সিঙ্গুলার, নাউনের সাথে এস মানে সেটা প্লুরাল। তাহলে টু সাফার হবে না, ইজ তো হবেই না, সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। তাহলে হবে দ্য পুর সাফার মাচ ইন উইন্টার, দ্য পুর সাফার মাচ ইন উইন্টার। গরিবেরা শীতকালে অনেক বেশি সাফার করে বা সেটা তারা মানে ভুক্তভোগী হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতেছি, দ্য পুর সাফার মাচ ইন উইন্টার। প্লুরাল কমন নাউনের সাথে আমরা এস বাই এস ব্যবহার করি না, প্লুরাল কমন নাউনের সাথে আমরা এস বাই এস ব্যবহার করি। তাহলে আনসার হবে সাফার। ওকে, এটা ছিল আমাদের 2024 এবং 25 সেশনের জিএসটির প্রশ্ন। এটা ছিল স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। জিএসটিতে তোমার কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন তোমাকে আনসার করতে হবে, এটা একটা কমপ্লিট আইডিয়া আশা করি তুমি পেয়েছো বা তোমরা পেয়েছো। আমরা এর আগের বছরের প্রশ্নগুলোতে বিভিন্ন সময় প্যাসেজ থেকে প্রশ্ন আসতো, অর্থাৎ সিন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসতো। এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখো এই যে এটা ছিল জিএসটি 23-এর প্রশ্ন, অর্থাৎ 23-24 সেশনে একটা প্রশ্ন। আমরা এইটাও একটু কিছুটা প্রশ্ন আলোচনা করি, আমরা অল্প কিছু সময়ের মধ্যেই ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, নো প্রবলেম। ওকে, তাহলে দেখো fill in the blank with appropriate one words different in spelling but similar in sound are called। তাহলে একটা শব্দ মানে অর্থের দিকে ভিন্নতা আছে বাট একই রকম সাউন্ড, এটাকে আমরা কি বলি? ধরো এই যে এরকম কিছু শব্দ আছে না আমাদের, ধরো আমরা বলি হচ্ছে ভ্যারি, আর হচ্ছে কি ভ্যারি, দুইটা একই রকম শব্দ না, উচ্চারণ কি একই,
ডিফারেন্ট ইন স্পেলিং বাট সিমিলার ইন সাউন্ড। তুমি যখন স্পেলিং এ কিন্তু ভিন্নতা আছে। ভেরি মানে হচ্ছে এটা অ্যাডভার্ব, খুব, খুব, বা এটা হচ্ছে অ্যাডভার্ব। আর ভেরি মানে হচ্ছে পার্থক্য হওয়া, ভ্যারাইটি মানে ভেরিয়েশন, মানে কোনো কিছু পার্থক্য হওয়া, কি আলাদা হওয়া বা পার্থক্য হওয়া, পার্থক্য হওয়া। এটা হচ্ছে আমার কি ভার্ব, এটা হচ্ছে ভার্ব। দুইটা ভিন্ন শব্দ না, বাট তুমি যখন উচ্চারণ করতে যাও বা আমরা যখন বলতে যাই তখন সেটাকে আমরা কি বলে ফেলি, ভেরি, ভ্যারি, মানে একই ধরনের উচ্চারণ। এই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা বলি হচ্ছে হোমোফোনস। হোমোফোনস একই উচ্চারণ বাট বানান হচ্ছে ভিন্ন। সিনোনিম তো জানো শব্দার্থ। অ্যাক্রোনিম মানে হচ্ছে কি, অ্যাক্রোনিম মানে হচ্ছে সংক্ষিপ্ত, ওই যে কোনো কিছু এভ্রিভিয়েশন বা কোনো কিছুর সংক্ষিপ্তকরণ যেটাকে, সেটাকে বলি হচ্ছে আমরা কি অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম সেটাকে আমরা কি বলি, অ্যাক্রোনিম। আচ্ছা, আর কি রইল, আচ্ছা প্যারোনিম। প্যারোনিম মানে হচ্ছে একই জাতীয় শব্দ, সমগোত্রীয় শব্দ, একই টাইপের। সিনোনিম আমরা বলি না, সিনোনিমটাই হচ্ছে প্যারোনিম, একই সমগোত্রীয় শব্দ, একই গোত্রের। ধরো যেটা নাউন সেটা হচ্ছে প্যারোনিম, এক সবগুলা নাউন প্যারোনিম, সবগুলা ভার্ব প্যারোনিম, একই গোত্রে। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে হোমোফোনস। আনসার কি হবে, আনসার হচ্ছে হোমোফোনস, হোমোফোনস। তারপরে দেখো কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে আমাদের কমনলি প্রশ্ন আসে। স্পেলিং থেকে কি কমনলি আমরা প্রশ্ন আসতে দেখি, এখান থেকে রেগুলার বেসিসে আমাদের প্রশ্ন আসতে দেখা যায়, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। দেখো এই যে এই প্রশ্ন সিজোফ্রেনিয়া, আমরা মেডিকেলের ক্ষেত্রে এটা বলি সিজোফ্রেনিয়া, সাইকোলজি, তারপর হচ্ছে কি এই যে রোগের নামগুলা যেগুলো আছে, রোগের নামগুলা থেকে আমাদের স্পেলিং এর প্রশ্ন আসে। আরো কিছু স্পেলিং যেমন কমন, এই যে কুশ্চেনিয়ার, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন কুশ্চেনিয়ার। কুশ্চেনিয়ার বানানটা দেখো, কুশ্চেন, কিউএস টিআইওএন, কুশ্চেন, কুশ্চেন। তারপরে কি বলতেছো, কুশ্চেন নাই রে, কুশ্চেন নাই রে, এটা হচ্ছে কুশ্চেনিয়ার। এটা স্পেলিং এর মধ্যে এটা আসে। তো ঠিক একই রকম ভাবে বিলিয়নিয়ার, তখন আমি কি বলবো, বিলিয়, তারপরে বলবো নাই, তারপর হচ্ছে রে, মিলিয়নিয়ার, মিলিয়নাই রে। তারপরে কুশ্চেনিয়ার, বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, এগুলো হচ্ছে কি আমাদের স্পেলিং থেকে কমনলি প্রশ্ন আসে। এই যে সিজোফ্রেনিয়া, 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 দুইটা মনে রাখবা। সি, সি মানে হচ্ছে এইচ সি আই, সি মানে কি এইচ সি এইচ আই, সি, এটা হচ্ছে সি। তারপর হচ্ছে জো, জো, জো। তারপর হচ্ছে ফ্রেনিয়া, পি এইচ আর ই, ফ্রে। এই যে পি এইচ আর ই না আর এ, এটা নিয়ে কনফিউশন আছে ভাইয়া। আরেকটা আছে না হোমোনিম, কি বলতেছে বলছে কমেন্ট, আমি দাঁড়াও খেয়াল করি কি বলতেছো। আচ্ছা, ও বোঝানোর চেষ্টা করতেছে যে হোমোনিম। আচ্ছা, এটা হচ্ছে একদম সম্পূর্ণ তুমি যেটা বলতে চাইছো, দেখো আমরা আগের প্রশ্নটা দেখি। হোমো, হোমোফোনস, হোমোফোনস এটাকে আমরা বলি হচ্ছে হোমোনিম, হোমোনিম। একই উচ্চারণ ভিন্ন শব্দ, এটাকে আমরা বলি হোমোফোন। হোমোফোন মানে ফোন, ফোনেটিক্স থেকে আসছে ফোন, একই মানে উচ্চারণ বাট ভিন্ন শব্দ। আর হোমোনিম হচ্ছে সম্পূর্ণ ভিন্ন শব্দ, এখানে উচ্চারণ বা এটার কোনোটার সিমিলারিটি নাই। হোমোনিম, হোমোনিম মানে হচ্ছে এটা একই ধরনের, মানে দুইটার মধ্যে ভিন্নতা আছে, ভিন্ন মানে অভিন্ন না, ভিন্ন শব্দ, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে আমরা হোমোনিম বলি, হোমোনিম। বুঝতে পারছো? একই 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 ধ্বনি ভিন্ন শব্দ, হোমোনিম, হোমোফোন একই শব্দ, এগুলো একই ধরনের অর্থ প্রকাশ করে। তারপর হচ্ছে সিজো, তাহলে সিজোফ্রেনিয়া বানান আনসার কোনটা হবে, এই যে সি, তারপরে বলবা হচ্ছে জো, তারপর হচ্ছে ফ্রে নিয়া, সিজোফ্রেনিয়া, 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 সিজোফ্রেনিয়া। ক্লিয়ার? ওকে, হোমোনিম আর হোমোফোন একই কথা। তাহলে আনসার হচ্ছে 3। আনসার কি 3। এই যে যেটা বলছিলাম এটার সাথে তোমাদের জাস্ট একটু পরিচয় করায় দেওয়া, যে প্যাসেজ থেকে আগে প্রশ্ন আসতো, এখন সিন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে না। সিন কম্প্রিহেনশন থেকে এখন আর প্রশ্ন আসে না, আগে কোন কোন পরীক্ষায় সিন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসতে দেখা যেত, সিন কম্প্রিহেনশন থেকে আগে প্রশ্ন আসতে দেখা যেত 2023 সাল পর্যন্ত, 23 বা 24, 23 বা 23-24 সেশন পর্যন্ত আমাদের এই যে সিন কম্প্রিহেনশন থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যেত। ওকে,
তাহলে এই যে এখান থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসছে, যে করোনা ভাইরাস নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সুইচ অফ দ্য ফলোইং ইজ মোর কন্টেজিয়াস। কন্টেজিয়াস মানে হচ্ছে সংক্রামক বা ছড়ায়া যায়, সেটা হচ্ছে কোভিড-19 আমরা দেখছিলাম, এখন হামের উপদ্রব চলতেছে। তারপর হচ্ছে ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে হচ্ছে আক্রান্ত করা বা কোনো কিছুর উপর ঝেঁকে বসা। ইনফ্যাক্ট মানে হচ্ছে কোনো কিছুকে আক্রান্ত করা বা আক্রমণ করা। ইনফ্যাক্ট কন্টামিনেট, কন্টামিনেট প্রাদুর্ভাব, ইনফ্যাক্ট কন্টামিনেট একই ধরনের অর্থ, এটা হচ্ছে কন্টামিনেট। তা বলছে ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আ ক্রেডিট কার্ড ড্যাশ দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। গ্রামার থেকে প্রশ্ন আসছে, দেখো যে ইফ, আনলেস, বিকজ, আনটিল। আনটিল মানে হচ্ছে পর্যন্ত, টিল আনটিল পর্যন্ত, বিকজ কারণ, ইট ইহা, আর হচ্ছে ইফ আনলেস হচ্ছে শর্তবোধক বাক্য। যদি শর্তবোধক হয় তাহলে দেখো ড্যাশ ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আ ক্রেডিট কার্ড। তোমার যদি ড্রাইভিং লাইসেন্স এবং ক্রেডিট কার্ড কি থাকে না থাকে, তাহলে নট অ্যাকসেপ্ট, না থাকলে অ্যাকসেপ্ট করে, না থাকলে অ্যাকসেপ্ট করবে। থাকলে অ্যাকসেপ্ট করবে নাকি না থাকলে অ্যাকসেপ্ট করবে, সহজ ভাবে আমরা বুঝছি যে যদি কারণ না থাকে, আমি বলি যে ইফ ইউ ডু নট গেট জিপিএ 5 ইন এইচএসসি ইউ উইল নট গেট চান্স ইন মেডিকেল কলেজ, বা ইউ উইল নট এলিজিবল ফর মেডিকেল কলেজেস। তাহলে তুমি যদি জিপিএ 5 না পাও তাইলে এলিজিবল হবে না। তাহলে সিম্পল বোঝা যাচ্ছে কি, আনলেস ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, কি হবে, যদি না তোমার একটা ড্রাইভিং লাইসেন্স অথবা কি তোমার ক্রেডিট কার্ড যদি না থাকে, তাহলে কি হবে, দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন বা তোমার আবেদনটাকে গ্রহণ করবে না। কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন বা আবেদনটাকে গ্রহণ করবে না। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ওকে, তারপর আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলতেছে, হি ইজ এ পারসন অফ নো ইম্পর্টেন্স। হি ইজ এ পারসন অফ নো ইম্পর্টেন্স। বারবার আজকে ক্লাসে অসংখ্যবার এইটাই বলছি, অসংখ্যবার এটাই বলছি যে কি, তুই কয়েকটা জিনিস মনে রাখবা। প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পর টিআইওএন, প্রিপোজিশন প্লাস নাউন, পজিটিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর্টিকেল আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, পজিটিভের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে এই যে নো, নো এর পরিচয় কি, নো কি, নো কি ডিটারমিনার, নো কি ডিটারমিনার, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এটা মূলত হচ্ছে ডিটারমিনার। তাহলে নো ইম্পর্টেন্স, তাহলে নো এর পরে কি বসবে, নো এর পরে বসবে হচ্ছে নাউন। নো এর পরে কি বসবে, নো এর পরে বসবে নাউন, নো ইম্পর্টেন্স। তাহলে নো ইম্পর্টেন্স, এখানে নো ইম্পর্টেন্স কি, প্রিপোজিশনের পরে নো ইম্পর্টেন্স, এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যেটা বসছে এটা কি নাউন, তাহলে এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন কি ফ্রেজ। তাহলে সহজ কথা, আমরা প্রিপোজিশনের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে বি। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার অর নট? নাউন, এটা কি নাউন, বুঝতে পারছো কিনা, কারো কোনো কনফিউশন আছে? ইজ দেয়ার এনি কনফিউশন রিগার্ডিং দিস কোশ্চেন? কারো কি কোনো ধরনের কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? ইজ দেয়ার এনি কনফিউশন রিগার্ডিং দিস কোশ্চেন? ক্লিয়ার অর নট? তারপরে আমরা প্রশ্নে চলে যাই। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ক্লেইমড দ্যাট he had never seen my uncle, but I know that he claimed that. তাহলে দেখো he claimed that এখানে but আছে, but means হচ্ছে এখানে এটা কোঅর্ডিনেট ক্লজ, দুইটাই কি কোঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড অর বার থাকলে কি সেন্টেন্স, এন্ড অর বার থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের হি ক্লেইমড আছে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্মে আছে। তাহলে আমার অপর পাশের যে টেন্সটা সেটা কি হবে, আমরা দেখে আসছি যে কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ উভয় পাশে কি হয়, একই টেন্স হয়, একই টেন্স। তাহলে আই নো দ্যাট হি claimed that he had never seen my uncle, he had never seen my uncle। তাহলে বাট আই নো দ্যাট, কিন্তু আমি জানি যে হি হ্যাড। তাহলে আনসার কোনটা হবে, বলো তো আনসার কোনটা হবে? বাট আই নো দ্যাট হি হ্যাড, তাহলে হবে হি হ্যাড। হি ক্লেইমড দ্যাট হি হ্যাড নেভার সিন মাই আঙ্কেল, বাট আই নো দ্যাট হি হ্যাড, সে দেখেছিল। তাহলে হি হ্যাড সিন, এখানে অ্যাকচুয়ালি কি হি হ্যাড সিন এটা ছিল, তাহলে হি হ্যাড, কিন্তু আমি জানি সে আসলে কি দেখেছিল, হ্যাড।
বোঝা গেছে? ওকে, বুঝতে পারতেছো? হি হ্যাড সিন। তাহলে আমার দুইটা ক্লজ হচ্ছে একই টেন্সে হবে, একটা পাস্ট ইনডিফিনিট আছে যেহেতু, তাহলে পরেরটাও কি হবে? সি হলো না কেন? হি ওয়াজ, আই নো দ্যাট হি ওয়াজ, তাহলে ওয়াজ কেন হবে? কারণ কি? হি হ্যাড নেভার, হ্যাড আছে না এখানে, হ্যাড থাকা অর্থে বসে, হ্যাড আমার এখানে ওয়াজ বি হয় নাই, এখানে বি ফর্মে বসে না, এখানে কি ফর্মে বসে? হ্যাড ফর্মে বসে, হ্যাড সিন। তাহলে আমরা তো এখানে দেখিয়ে দিলাম যে দ্যাট হি হ্যাড সিন, বাট হি হ্যাড সিন। আনসার সি হবে না। আনসার কি হবে? সব অপশনে একটা করে এক্সাম্পল দিন প্লিজ। যে কোশ্চেনের আনসার ছিল আইরনি। ফাহাদ হোসেন খান, ভেরি গুড। আচ্ছা, আমি এটার আনসার দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। আমি এই প্রশ্নটা আবার চলে যাই, জাস্ট আমরা একদম শেষের দিকে চলে আসছি, আরো অনেক প্রশ্ন আছে, শেষ করার অনেক সুযোগ আছে। কোনটা ছিল যেন? আইরনি কোনটা ছিল? হ্যাঁ, আইরনি। সবগুলো একটা করে এক্সাম্পল চাইছে। আচ্ছা দেখো, সিম্বল। সিম্বল মানে হচ্ছে প্রতীক। কোনো কিছু সিম্বল হিসেবে আমি যখন প্রকাশ করি তখন তাকে আমরা বলি কি? সিম্বলিজম বা সিম্বল। আমি যখন আমি বললাম বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে আমি এই যে বাংলাদেশটাকে আমাদের মাতৃভূমি, এটা একটা সিম্বলিজম, মানে কোনো কিছু প্রতীকী অর্থে আমরা যখন ব্যবহার করি তখন সেটা হচ্ছে সিম্বলিজম। তারপরে দেখো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা সিমিলে এবং মেটাফোর। সিমিলে এবং মেটাফোরকে আমরা বলছি হচ্ছে রূপক। যখন কোনো কিছু রূপক অর্থে বা এটার সাথে কোনো কিছু যখন তুলনা করে ব্যবহার করি তখন হচ্ছে সিমিলি অর মেটাফোর। আমি বললাম যে লাইফ, দেখো কি বলা যাইতে পারে? বললাম লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। জীবনটাকে আমি একটা অনুর্বর ভূমির সাথে, তোমাদের কলেজে এটা ছিল ড্রিম কবিতায়, তোমরা এটা দেখছো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। জীবনটাকে আমি তুলনা করতেছি অনুর্বর একটা ভূমির সাথে। এই যে রূপক অর্থে আমি যখন তুলনা করি তখন সেটা হচ্ছে কি? মেটাফোর। তখন সেটা কি? মেটাফোর। ঠিক একই কথা যখন আমি বলি লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ড। যখন এই যে লাইক বা এজ ব্যবহার করে আমি যখন সেটাকে তুলনা অর্থে ব্যবহার করি তখন হচ্ছে কি? সিমিলি। আমি বললাম সে হচ্ছে বাঘের বাচ্চা, হি ইজ আ রয়্যাল বেঙ্গল টাইগার। সে হচ্ছে কি? রয়্যাল বেঙ্গল টাইগার। যখন আমি তার সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনা করতেছি তখন সেটা হচ্ছে কি? মেটাফোর। আমি বললাম হি ইজ লাইক আ রয়্যাল বেঙ্গল টাইগার, তখন সেটা হচ্ছে সিমিলি। ক্লিয়ার? ওকে, এই যে সিমিলি মেটাফোর, গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল না তো গুচ্ছ, কৃষি গুচ্ছে, তোমাদের এই বছর এই প্রশ্নটা আসছিল সিমিলি মেটাফোর নিয়ে। এই যে লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড অর লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আমরা ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। জিএসটির আগে আজকে তোমাদের সাথে সর্বশেষ ক্লাস, আমাদের কি সর্বশেষ ক্লাস এই জিএসটির আগে। এর আগে তোমাদের পরীক্ষা আছে, তো জিএসটির আগে যেহেতু দেখা হচ্ছে না, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকলো। তোমাদের আচ্ছা, এখন পর্যন্ত যা আমরা আলোচনা করছি একটু ক্লিয়ার অর নট, তোমরা একটু জাস্ট আমাকে বলো এটুকু বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? যে এই যে কিছু লিটারারি টার্ম নিয়ে আলোচনা করছি, কিছু সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করছি, ফ্রেজিডিয়ামস আলোচনা করেছি, তারপর হচ্ছে গ্রামার কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, তোমরা কি বুঝতে পেরেছো কিনা বা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। জাস্ট তোমাদের অভিমত মতামত এটা নিয়েই আমরা আজকের ক্লাসটা শেষ করব। জাস্ট আমাকে জানাও যে তোমরা সবকিছু ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, যেটা আমরা বলার চেষ্টা করেছি বা যেটা বোঝানোর চেষ্টা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার অর নট। জাস্ট আমাকে এটা একটু জানাও। ওকে, যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো তোমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হতে পেরে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। যারা জিএসটি ভর্তি পরীক্ষা দিবা খুব ঠান্ডা মাথায় রেখে খুব চিন্তা ভাবনা করে পরীক্ষাটা দিও, যেন একটা ভালো রেজাল্ট আসে। এটা তোমাকে, হয়তো তুমি ভর্তি থাকো বা না থাকো, ভর্তি হও বা না হও, তোমাকে অনুপ্রাণিত করবে, তোমাকে ইন্সপায়ার করবে টু ডু সামথিং গুড ইন ফ্রন্ট অফ, বা যেটা আপকামিং যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আছে সেক্ষেত্রে তোমার জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো এই ব্যাপারে আমরা, তোমাদের ব্যাপারে আমরা আশাবাদী, আমরা চাই তোমরা ভালো করো। আর হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমরাও দোয়া চাই যেন আমরা তোমাদের জন্য এই কাজগুলা করতে থাকি। আজকে জুমার রাত, শুক্রবার রাত, অনেক বেশি বেশি দুরূদ পাঠ করতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা আমাদের অনেক ভাবেই আমাদেরকে উপকৃত করে। ইস্তেগফার করা, অনেক বেশি আল্লাহর কাছে চাওয়া, দোয়া, কান্নাকাটি করা,
যেহেতু নেক্সট পরীক্ষার আগে এটাই শেষ শুক্রবার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। মাস্টার বইয়ে আসলে মেডিকেল রিলেটেড প্রশ্ন সরাসরি পাবা না, বাট মেডিকেলের প্রশ্নও থাকে। তোমার এখানে র্যান্ডম সব প্রশ্ন দেওয়া আছে, এই জন্য কি যে কোনো জায়গা থেকে তোমার যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই জন্য বইটা ফলো করলে তোমাদের জন্য উপকার হবে। ওকে, মাশাআল্লাহ, ডান এন্ড ডাস্টেড। থ্যাংক ইউ জিম, ফাহাদ, ফারহানা আখি, ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক দোয়া তোমাদের জন্য, কষ্ট করতেছো। আর সবসময় মনে রাখবা যে ধৈর্য ধরছো, পরীক্ষা যে পরিশ্রমটা করছো, একটা জিনিস মনে রাখবা, আল্লাহ একটা সূচের বিনিময়ে, মানে একটা সূচের ফোঁটা বা আমাদের যে কাটা ফোটে, এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে প্রতিদান দেন। যে কোনো কষ্টের প্রতিদান আল্লাহ আমাকে দেন, যদি সেটা আমি ভালো নিয়তে, সদিচ্ছা বা সৎ নিয়তে যদি করতে পারি। তোমরা যে অমানসিক পরিশ্রম করতেছো, ভালো একটা উদ্দেশ্য, ভালো একটা নিয়ত অবশ্যই থাকবে। অবশ্যই তোমরা তোমাদের নিয়তটাকে যাচাই করে নেবা, যে তুমি কেন ডাক্তার হতে চাও, কেন ভালো মানুষ হইতে চাও, কেন একজন ভালো সুনাগরিক বা সুমানুষ হইতে চাও। তো এটা সবসময় নিজেকে রিমাইন্ড করবা, আল্লাহর কাছে চাইবা, দোয়া কান্নাকাটি করবা যেন আল্লাহ তোমার এই কাজটাকে, এই প্রচেষ্টাটাকে সহজ করে দেন, এবং এটার বিনিময়ে যেন তোমাকে উত্তম প্রতিদান দান করেন। এই জিনিসটা সবসময় আল্লাহর কাছে চাইবা। আল্লাহ সবকিছুই, আল্লাহ পরিপূর্ণভাবে মানুষকে, তার বান্দাকে আল্লাহ প্রতিদান দিয়ে থাকেন। সবসময় দোয়া করতে থাকবা, আল্লাহ যেন আমাদেরকে অনেক বেশি ভালো কিছুর মধ্যে রাখেন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবার কাছ থেকে দোয়া চাই, হ্যাঁ, ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।